বেতালের সঙ্গে সেই যুদ্ধের পর তারানাথবাবু আর আগের মতো ছিলেন না। এই কথাটা প্রথমে বোঝা যায়নি। শুরুতে সবকিছু খুব স্বাভাবিকই মনে হয়েছিল। তিনি আগের মতোই ভোরে উঠতেন, জানলার ধারে বসতেন, চা খেতেন। তার ঘরের জিনিসপত্রের জায়গা বদলায়নি। বইগুলো তাকেই ছিল, তাবিজগুলো কাঠের বাক্সে, ধূপকাঠি সেই একই পেতলের পাত্রে। কিন্তু যেসব জিনিস বদলায়নি সেগুলোর মাঝখানে একটা শূন্যতা ঢুকে পড়েছিল, একটা অনুপস্থিতি, যেটা চোখে পড়ে না কিন্তু থাকা অবস্থাতেই বোঝা যায়। আমি তখনও বুঝিনি শক্তি চলে গেলে শব্দও বদলে যায়। কলকাতার রাত সাধারণত শব্দে ভরা থাকে। দূরে ট্রামের ঘণ্টা, রাস্তার কুকুরের ডাক, কোথাও রেডিওর ক্ষীণ আওয়াজ। কিন্তু সেই দিনগুলোতে তারানাথবাবুর বাড়িতে ঢুকলেই মনে হতো বাইরের শব্দগুলো দরজার কাছেই থেমে যাচ্ছে। ভেতরে যা ঢুকছে তা কেবল নিঃশ্বাস। তিনি জানলার ধারে বসে থাকতেন অনেকক্ষণ। জানলার বাইরে তাকিয়ে নয়, জানলার কাছে পড়া নিজের ছায়ার দিকে। সেই ছায়ায় তার মুখের রেখাগুলো আরও গভীর দেখাত, যেন আলো কমে গেলে মানুষ নতুন করে নিজেকে চিনতে শুরু করে। আমি প্রথম যেদিন সেটা লক্ষ্য করলাম সেদিন সন্ধ্যাবেলা। তিনি মন্ত্র পড়ছিলেন না। এটা অস্বাভাবিক ছিল, কারণ তারানাথবাবু কখনো মন্ত্র পড়েন না এমন দিন আমি আগে দেখিনি। সেটা বড় কোনো আচার হোক বা নিছক অভ্যাস, তার ঠোঁট সবসময় কিছু না কিছু শব্দে নড়ত। অনেক সময় শব্দগুলো এতটাই নিচু হতো যে আলাদা করে শোনা যেত না, কিন্তু ঘরের বাতাসে একটা চাপ থাকত। সেদিন সেই চাপ ছিল না। ঘরটা হালকা লাগছিল, খুব হালকা, যেন কিছু একটা নেই। আর সেই না থাকাটাই সবচেয়ে ভারী। আমি সাহস করে কিছু জিজ্ঞেস করিনি, কারণ প্রশ্ন করার মতো পরিবেশ ছিল না। কিছু সময়ে প্রশ্ন নিজেই অপ্রাসঙ্গিক হয়ে যায়। রাত নামল। শক্তি ফিরে পাওয়া মানে আবার মানুষের কাছে যাও। তারানাথবাবু অস্বাভাবিকভাবে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। কোনো বই খুললেন না, কোনো তাবিজ হাতে নিলেন না, শুধু আলো নিভিয়ে চোখ বন্ধ করলেন। আমি পাশের ঘরে বসেছিলাম। অনেকক্ষণ পর বুঝলাম ঘুমটা তার কাছে আসেনি, তিনি নিজেই ঘুমের ভেতরে ঢুকে পড়েছেন। এই দুটো জিনিস এক নয়। ঘরের বাতাস তখন বদলাতে শুরু করল। হঠাৎ ঠান্ডা বা গরম নয়, একটা ভারী উপস্থিতি, যেন অদৃশ্য কেউ এসে দাঁড়িয়েছে আর জায়গাটা নিজের মতো করে নিচ্ছে। তারানাথবাবুর নিঃশ্বাসের ছন্দ বদলে গেল, গভীর হল, ধীর হল। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি শুয়ে আছেন, চোখ বন্ধ, কিন্তু মুখে ঘুমের শান্তি নেই, বরং একটা একাগ্রতা যেটা জেগে থাকার সময় দেখা যায়। তারপর তিনি কথা বললেন, কারো সঙ্গে নয়, আমাদের সঙ্গে নয়। কথাগুলো যেন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল, ঠিক যেমন ধূপের গন্ধ ছড়ায়, উৎস না দেখিয়ে। তিনি বললেন, তিনি প্রস্তুত নন। এই কথাটা স্বপ্নের মধ্যে বলা নয়, এটা ছিল এক ধরনের স্বীকারোক্তি। এরপর সেই কণ্ঠ এলো। আমি কোনো শব্দ শুনিনি, কিন্তু বুঝেছিলাম কিছু বলা হয়েছে, কারণ তারানাথবাবুর মুখের অভিব্যক্তি বদলে গেল। তার কপালের পেশি শক্ত হল, শরীর সামান্য কেঁপে উঠল, তারপর আবার স্থির। এই নীরব সংলাপ চলতে থাকল। ঘর অন্ধকারই ছিল, কিন্তু অন্ধকারের কোণ বদলে গিয়েছিল। সেটা আর খালি ছিল না, সেটা পূর্ণ, কিন্তু আলোয় নয়। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়েছি। কেন বসেছি জানি না। শরীর নিজেই বুঝে নিয়েছিল দাঁড়িয়ে থাকার জায়গা এটা নয়।
তারানাথবাবুর ঠোঁট নড়ল। তিনি বললেন, তিনি শক্তি চান না। এই কথাটার ভেতরে কোনো বিনয় ছিল না, ছিল স্পষ্টতা। এরপর কিছু সময় নীরবতা। এই নীরবতা ছিল পরীক্ষার মতো, যে নীরবতার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর তার গলা আবার শোনা গেল। তিনি বললেন, তিনি দায়িত্ব চান। এই কথাটার পর ঘরের ভার আরও বেড়ে গেল। আমি বুঝলাম, এই মুহূর্তে কোনো কিছু অনুমোদন পাচ্ছে, কোনো কিছু গ্রহণ করা হচ্ছে। কিছুক্ষণ পর তার মুখ শান্ত হল, নিঃশ্বাস স্বাভাবিক হল। ঘরের বাতাস আবার আগের মতো লাগতে শুরু করল। দর্শন শেষ। পরদিন সকালে তিনি উঠে খুব স্বাভাবিকভাবে চা খেলেন। এই স্বাভাবিকতাটাই ছিল সবচেয়ে অস্বাভাবিক। আমি তখন জানতাম না, এই রাতের সঙ্গে তারাপীঠের শ্মশান, সুন্দরবনের জঙ্গল আর বাঘমুড়ির নাম জড়িয়ে গেছে। আমি শুধু বুঝেছিলাম, তারানাথবাবু এখন আর আগের মতো বিপজ্জনক নন। তিনি এখন প্রয়োজনীয়। এই দুটো জিনিস এক নয়। তিনি সেদিন শুধু একটা কথা বলেছিলেন, শক্তি ফিরে পাওয়া মানে আবার যুদ্ধ করা নয়। ইয়া। আর সেই যাওয়ার পথ সবসময় অন্ধকারের মধ্য দিয়ে যায়। তারানাথবাবুর জীবনে স্বপ্ন নতুন কিছু ছিল না। তিনি স্বপ্নকে কখনো অবহেলা করতেন না, আবার অকারণ গুরুত্বও দিতেন না। তার কাছে স্বপ্ন ছিল এক ধরনের মধ্যবর্তী অবস্থা, যেখানে মানুষ পুরোপুরি জেগে থাকে না, আবার ঘুমিয়েও পড়ে না। সেই জায়গাটা তিনি চিনতেন, কিন্তু সেই রাতের স্বপ্ন আলাদা ছিল। আমি সেটা বুঝেছিলাম পরদিন সকালে তার চোখের দিকে তাকিয়ে। চোখ দুটো লাল ছিল না, ক্লান্তও দেখাচ্ছিল না, কিন্তু গভীরে একটা ভার ছিল, ঠিক যেমন দীর্ঘ যাত্রার পর মানুষের চোখে থাকে। যেন সে কোথাও গিয়ে ফিরে এসেছে, কিন্তু শরীরটা এখনো মানিয়ে নিতে পারেনি। তিনি খুব ধীরে কথা বলছিলেন সেদিন। প্রতিটা শব্দ বলার আগে যেন একটু সময় নিচ্ছিলেন। শব্দটা ছেড়ে দিলে সেটা আর ফেরত আসবে না, এই সচেতনতা নিয়ে। আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম এই ধরনের অভিজ্ঞতা প্রশ্ন দিয়ে টেনে বের করা যায় না। ওগুলো নিজের সময়ে নিজেই উপরে উঠে আসে। বিকেলের দিকে তিনি জানলার ধারে বসে রইলেন অনেকক্ষণ। বাইরে তখন কলকাতার চেনা দৃশ্য, রাস্তার শব্দ, মানুষ, বিকেলের আলো। কিন্তু তার দৃষ্টি সেখানে আটকে ছিল না। তিনি যেন অন্য একটা আলো দেখছিলেন, যেটা চোখে ধরা পড়ে না। সন্ধ্যা নামার আগেই তিনি বললেন, আমাদের একটা যাত্রা করতে হবে। এই কথাটা তিনি এমনভাবে বললেন, যেন যাত্রাটা অনেক আগেই ঠিক হয়ে আছে, এখন শুধু জানানো হচ্ছে। আমি কিছু বলিনি, শুধু মাথা নাড়লাম। রাত নামল, ঘর নিঃশব্দ। আগের রাতের মতো ভারী নয়, কিন্তু অপেক্ষায় ভরা। তারানাথবাবু শুয়ে পড়লেন। এবার কোনো অস্বাভাবিক তাড়াহুড়ো ছিল না, বরং একটা প্রস্তুতি। আমি পাশের ঘরে বসেছিলাম, আলো নিভিয়ে, জানলা খোলা। দূরের শহরের শব্দ ভেসে আসছিল। অনেক সময় কেটে গেল। হঠাৎ আমি বুঝলাম, ঘরের বাতাস আবার বদলাতে শুরু করেছে। কিন্তু এবার আগের রাতের মতো অচেনা নয়। এবার বাতাসে একটা পরিচিত গন্ধ ছিল। ধূপ নয়, ফুল নয়, বরং ভেজা মাটির মতো, যেখানে বৃষ্টি পড়েছে অনেক আগে। তারানাথবাবুর নিঃশ্বাস গভীর হল। তিনি স্বপ্নে ঢুকেছেন, আমি বুঝতে পারছিলাম। এই স্বপ্নটা ঘরের ভেতরে আটকে থাকেনি। ঘরটা যেন একটু প্রসারিত হয়ে গেল। দেয়ালগুলো দূরে সরে গেল। অন্ধকারটা গাঢ় হল,
কিন্তু ভয়ঙ্কর নয়। এই অন্ধকারের ভেতর একটা উপস্থিতি তৈরি হল। মূর্তি নয়, রূপ নয়, বরং একটা অনুভব, যেটা শরীরের ভেতর ঢুকে পড়ে। আমি বুঝলাম তিনি একা নন। তারানাথবাবুর মুখের পেশি শক্ত হল। এটা ভয়ের লক্ষণ নয়, এটা মনোযোগের লক্ষণ। এই স্বপ্নে কোনো শব্দ শুরুতে আসেনি, শুধু একটা জ্ঞান, যেন কেউ এখানে আছে, আর সেই কেউকে অস্বীকার করা যায় না। এই উপস্থিতি ধীরে ধীরে স্পষ্ট হল। আমি পরে যতবার শুনেছি, যতবার ভেবেছি, এই অংশটা সবসময় একই রকম লেগেছে। কারণ এখানে কল্পনার জায়গা নেই। এখানে যা ছিল তা ছিল খুব নির্দিষ্ট। মধুসুন্দরী দেবী। তিনি যেভাবে তার কাছে এসেছিলেন, সেটা কোনো অলৌকিক দৃশ্যের মতো নয়। আলো ঝলকানি, বজ্রপাত, আকাশ কাঁপা, এর কোনোটাই ছিল না। বরং মনে হচ্ছিল তিনি সবসময় সেখানে ছিলেন, এতদিন চোখ পড়েনি। এই উপলব্ধিটাই সবচেয়ে ভয়ঙ্কর। দেবী কিছু বলেননি প্রথমে, আর সেই নীরবতা ছিল পরীক্ষা। কারণ যে নীরবতার সামনে মানুষ নিজেকে ছোট মনে করে না, বরং নিজের সীমা বুঝতে শুরু করে, সেই নীরবতা দেবীর। তারানাথবাবুর ভেতরে তখন একটা দ্বন্দ্ব চলছিল। আমি সেটা দেখিনি, কিন্তু পরে বুঝেছি তিনি জানতেন তিনি শক্তি হারিয়েছেন। আবার এটাও জানতেন সেই শক্তি ফিরে পাওয়ার মতো জায়গায় তিনি নেই। এই দুই জ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে মানুষ সাধারণত প্রশ্ন করে, কিন্তু তিনি প্রশ্ন করেননি। তিনি শুধু স্থির ছিলেন। এই স্থিরতাটাই দেবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপর তিনি অনুভব করলেন, এই শক্তিহীনতা কোনো শাস্তি নয়, এটা একটা বিরতি। যে বিরতির ভেতরে মানুষকে বোঝানো হয় সে কেন শক্তিশালী ছিল। এই উপলব্ধি আসার পরই দেবীর উপস্থিতি আরও স্পষ্ট হল। কোনো কণ্ঠ শোনা যায়নি, কিন্তু বার্তা পরিষ্কার ছিল। তারানাথবাবুকে আবার শক্তি ফিরিয়ে নিতে হবে। নিজের জন্য নয়, নিজের অহংকারের জন্য নয়। কারণ এমন শক্তি যার প্রয়োগ শেষ হয়ে গেছে, সেটাকে ধরে রাখা অর্থহীন। এই শক্তির দরকার আবার হবে। সেই জায়গার নামও পরিষ্কার ছিল, তারাপীঠ। পশ্চিমবঙ্গের সেই শ্মশান তীর্থ, যেখানে শক্তি জমা থাকে না, পরীক্ষা হয়। দেবীর নির্দেশ খুব সরল ছিল। তারাপীঠে যেতে হবে অমাবস্যার রাতে। শ্মশানে বসতে হবে, কিন্তু এই বসা সাধারণ বসা নয়, পঞ্চমুণ্ডী আসন। 5টি মানুষের খোলির ওপর বসে সাধনা। এই নির্দেশে কোনো নাটক ছিল না, কোনো হুমকি ছিল না, বরং একটা বাস্তবতা ছিল। যেন বলা হচ্ছে, এই পথটাই বাকি আছে। এই সময়ে তারানাথবাবু প্রথমবার অনুভব করলেন, এই সাধনার মূল্য আছে। এই মূল্য শক্তির বিনিময়ে নয়, এই মূল্য হবে তার নিজের ভেতর থেকে। কিছু জিনিস, তারানাথবাবুর নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। ঘরের বাতাস আবার আগের মতো লাগতে শুরু করল। স্বপ্ন শেষ। ভোরবেলা তিনি উঠে বসেছিলেন অনেকক্ষণ। আমি দেখেছিলাম তিনি কোনো তাবিজ ছুঁলেন না, কোনো মন্ত্র পড়লেন না, শুধু বসে রইলেন। তারপর খুব ধীরে বললেন, তারাপীঠ যেতে হবে। এই কথাটা কোনো উত্তেজনা নিয়ে বলা হয়নি, এটা বলা হয়েছিল সিদ্ধান্তের মতো। আমি তখন বুঝেছিলাম, এই গল্পটা এখন আর শুধুই তার নয়। এই গল্পে এখন শ্মশান থাকবে, রাত থাকবে,
আর এমন এক জঙ্গল থাকবে যেখানে মানুষের মৃত্যু শেষ কথা বলে না। আর এই সব কিছুর সূচনা এই স্বপ্ন। দেবী ভয় দেখাননি, বর দেননি, তিনি শুধু পথ দেখিয়েছেন। আর সেই পথ সব সময় অন্ধকার দিয়ে যায়। তারাপীঠের যাত্রা হঠাৎ করে শুরু হয়নি, অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। শুধু তখন আমরা সেটা বুঝতে পারিনি। তারানাথবাবু যেদিন বললেন যে আমাদের যেতে হবে, সেদিন কথাটার মধ্যে কোনো উত্তেজনা ছিল না। তিনি এমনভাবে বলেছিলেন যেন যাত্রাটা তাঁর সিদ্ধান্তে নয়, বরং তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। এখন কেবল হাঁটা বাকি। পরের দুদিন তিনি খুব কম কথা বললেন। প্রস্তুতির নামে বিশেষ কিছু করলেন না, ব্যাগ গোছালেন না, তালিকা বানালেন না। যেসব জিনিস সঙ্গে নেবেন সেগুলো এমনিতেই তার হাতে এসে পড়ছিল। একটা পুরনো কাপড়, কিছু শুকনো ফুল, ছাই ভর্তি ছোট পুটলি, আর সেই তামার তাবিজটা, যেটা তিনি খুব কমই ব্যবহার করতেন। এইসব জিনিসের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, এগুলো জিনিস নয়, স্মৃতি। আর স্মৃতি কখনো পরিকল্পনা মেনে চলে না। যাত্রার দিন ভোরে তিনি উঠে জানালার সামনে দাঁড়ালেন। কলকাতার ভোর তখনও আধো ঘুমে। রাস্তার আলো নিভে আসছে, পাখিরা ডাকছে, মানুষ ধীরে ধীরে দিনের দিকে এগোচ্ছে। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে তার মুখে কোনো তাড়াহুড়ো ছিল না। আমি বুঝলাম, এই যাত্রা তার জন্য পালিয়ে যাওয়া নয়, এটা ফিরে যাওয়া। স্টেশনে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা টের পেলাম তা হল ভিড়ের ভেতরেও একটা আলাদা থাকা। মানুষ ছিল, শব্দ ছিল, ট্রেনের ঘোষণা, চাওয়ালার হাঁক, লাগেজের ধাক্কা। তবু আমাদের চারপাশে যেন একটা অদৃশ্য পরিসর তৈরি হয়ে গিয়েছিল। কেউ ধাক্কা দিচ্ছিল না, কেউ আমাদের দিকে তাকাচ্ছিল না, আবার পুরোপুরি উপেক্ষাও করছিল না। তারানাথবাবু খুব ধীরে হাঁটছিলেন। এই ধীরতা ক্লান্তির নয়, এটা ছিল সচেতনতার। আমরা সাধারণ স্লিপার কামরার টিকিট নিয়েছিলাম, কোনো আরামদায়ক ব্যবস্থা নয়। তার কথায়, এই যাত্রায় শরীরের অস্বস্তি দরকার, কারণ মনকে একা ছেড়ে দিলে সে ভুল পথে হাঁটে। ট্রেন ছাড়তেই শহর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। আলো কমে এলো, শব্দ বদলাতে শুরু করল। কংক্রিটের জায়গায় মাঠ, বাড়ির জায়গায় কাজ, গাড়ির আওয়াজের জায়গায় বাতাসের শব্দ। আমি জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। তারানাথবাবু চোখ বন্ধ করে বসেছিলেন। তিনি ঘুমোচ্ছিলেন না, এটা আমি জানতাম। তার শরীর ঘুমের ভঙ্গিতে ছিল না, বরং মনে হচ্ছিল তিনি নিজের ভেতরে হাঁটছেন। ট্রেনের ছন্দ একসময় নিয়মিত হয়ে গেল। সেই ছন্দের ভেতর আমার মনও ঢুকে পড়ল। ঠিক তখনই আমি বুঝলাম, এই যাত্রার ভয়টা সামনে নয়, এটা পাশে পাশে হাঁটছে। একটা ছোট স্টেশনে ট্রেন থামল। নামটা স্পষ্ট দেখা গেল না। প্ল্যাটফর্ম অল্প আলোয় ঢাকা। কয়েকজন লোক নেমে গেল, কয়েকজন উঠল। তাদেরই একজন আমাদের কামরায় ঢুকল। সে বয়সে বৃদ্ধ, কিন্তু শরীরে সেই ভাঙন নেই। গায়ে সাধারণ ধুতি, কাঁধে মলিন কাপড়। চোখ দুটো গভীর, কিন্তু কৌতূহলী নয়। সে বসেনি, দাঁড়িয়েই ছিল। তারপর খুব স্বাভাবিকভাবে বলল, তারাপীঠ। এই একটা শব্দ, কোনো প্রশ্ন নয়, কোনো নিশ্চিতকরণ নয়। তারানাথবাবু চোখ খুললেন। তিনি কিছু বললেন না, শুধু হালকা করে মাথা নাড়লেন। লোকটা তখন আর কিছু বলেনি, শুধু একবার আমাদের দিকে তাকিয়েছিল। সেই তাকানোয় ছিল না কোনো ভয়, ছিল না কোনো কৌতূহল, ছিল পরিচিতি। তারপর সে নেমে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম।
তারপর বুঝলাম এই ঘটনার ব্যাখ্যা দরকার নেই, কারণ তারাপীঠের পথে কিছু ঘটনা ব্যাখ্যার জন্য ঘটে না। সেগুলো শুধু জানিয়ে দেয় আপনি সঠিক দিকে যাচ্ছেন। রাত নামল, কামরার আলো নিভে গেল, জানলার বাইরে অন্ধকার ঘন হল। মাঝে মাঝে দূরের গাছের ছায়া আলোয় এসে মিলিয়ে যাচ্ছে। এই অন্ধকার কলকাতার অন্ধকার নয়, এটা শহরের বাইরে জন্মানো অন্ধকার, যেখানে মানুষ অতিথি। আমি হঠাৎ টের পেলাম কামরার ভেতরের বাতাস একটু ভারী। তারানাথবাবু জানলার কাছে নিজের প্রতিফলনের দিকে তাকিয়েছিলেন। এই প্রতিফলনে তার মুখটা অন্যরকম লাগছিল, কম রহস্যময়, বেশি স্থির, যেন তিনি নিজেকে আগেই মেনে নিয়েছেন। এই যাত্রার একটা অংশ রাতে, একটা অংশ ভোরে কাটল। ঘুম এলো, গেল, স্বপ্ন এলো, কিন্তু রয়ে গেল না। ভোরের দিকে ট্রেন যখন তারাপীঠের কাছাকাছি পৌঁছচ্ছে, তখন আমি প্রথম গন্ধটা পেলাম। ধূপের গন্ধ নয়, ফুলের গন্ধ নয়, পোড়া কাঠ আর ভেজা মাটির গন্ধ। এই গন্ধ শহরের বাইরে পাওয়া যায় না। ট্রেন থামল, ছোট স্টেশন, নামটা লেখা তারাপীঠ। নামটার ভেতরেই যেন একটা স্থায়িত্ব আছে। প্ল্যাটফর্মে নেমে প্রথমেই বুঝলাম এখানে সময় আলাদাভাবে চলে। ভোর হয়, কিন্তু রাত পুরোপুরি যায় না। আলো আসে, কিন্তু অন্ধকারের স্মৃতি থেকে যায়। স্টেশন থেকে বেরোতেই লোকজন এগিয়ে এলো। পান্ডা, দোকানদার, গাড়িওয়ালা, সবাই খুব স্বাভাবিক, খুব চেনা, কিন্তু চোখের দৃষ্টিতে একটা সতর্কতা। তারানাথবাবু কাউকে কিছু বললেন না, সোজা হাঁটতে লাগলেন। আমি তার পেছনে পেছনে চললাম। হাঁটার পথটা ছোট, কিন্তু মনে হচ্ছিল অনেকটা। মন্দিরের চূড়ায় পতাকা উঠছে, ঢাকের শব্দ দূর থেকে ভেসে আসছে, কিন্তু সেই শব্দে উৎসব নেই, আছে নিয়ম। আমরা মন্দিরে ঢুকলাম না। তারানাথবাবু শুধু বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। আমি তখন বুঝলাম এই যাত্রার উদ্দেশ্য দেবতার সামনে মাথা নোয়ানো নয়, এই যাত্রার উদ্দেশ্য শ্মশানে বসা। মন্দির পেরিয়ে আমরা শ্মশানের দিকে হাঁটলাম। পথে আগুনের ধোঁয়া, আধ পোড়া কাঠ, ছাই। এই দৃশ্য ভয় দেখানোর জন্য নয়, এই দৃশ্য অভ্যস্ত করে তোলার জন্য। কারণ তারাপীঠে মৃত্যু কোনো ঘটনা নয়, মৃত্যু এখানে পরিবেশ। তারানাথবাবু শ্মশানের দিকে তাকিয়ে বললেন না কিছুই, কিন্তু তার হাঁটার ভঙ্গি বদলে গেল, ধীরে, ভারী, স্থির। আমি বুঝলাম এই যাত্রা এখানেই শেষ হয়নি, এই যাত্রা এখানেই শুরু। তারাপীঠের শ্মশান দিনে যতটা নিষ্প্রাণ মনে হয়, অমাবস্যার রাতে ঠিক ততটাই জীবন্ত হয়ে ওঠে। এই জীবন্ত হওয়া কোনো নড়াচড়া দিয়ে শুরু হয় না, শুরু হয় অনুভব দিয়ে। বাতাসের ভার বদলে যায়, আগুনের শিখা লম্বা হয় না, বরং নিচু হয়ে আসে। শব্দগুলো যেন নিজের জায়গা বদল করে। কাছের শব্দ দূরে সরে যায়, দূরের শব্দ হঠাৎ কানের পাশে চলে আসে। অমাবস্যার সেই সন্ধ্যায় আমরা শ্মশানের দিকে হাঁটছিলাম। আকাশে কোনো চাঁদ ছিল না, কিন্তু অন্ধকারও সম্পূর্ণ ছিল না। আগুনের লালচে আলো ছাইয়ের ওপর পড়ে একটা অদ্ভুত ধূসর আভা তৈরি করেছিল। সেই আলোতে মানুষের ছায়া বিকৃত দেখায়, কাঁধ বড়, মাথা নিচু, পা অস্বাভাবিক লম্বা। এই বিকৃতি চোখের নয়, জায়গার। তারানাথবাবু খুব ধীরে হাঁটছিলেন, প্রতিটা পা ফেলার আগে যেন মাটি চিনে নিচ্ছিলেন।
আমি বুঝলাম এখানে জায়গা শুধু জায়গা নয়, এখানে মাটি স্মৃতি ধরে রাখে। শ্মশানের মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল। এই ফাঁকা জায়গাটা কেউ ইচ্ছে করে ফাঁকা রাখে না, বরং অন্য সব কিছু এখান থেকে সরে যায়। আগুন, কাঠ, মানুষ, সব। তারানাথবাবু সেখানে দাঁড়ালেন। আমি কিছুটা দূরে থেমে গেলাম। খুব কাছে যাওয়া ঠিক মনে হলো না। তিনি ব্যাগ নামালেন। এই ব্যাগটা ভারী নয়, কিন্তু ভেতরে যা ছিল তার ওজন অন্য জায়গায়। একটার পর একটা খুলির আকার বেরিয়ে এলো। মানুষের মাথার খুলি, পুরনো, পরিষ্কার, কোনো তাজা চিহ্ন নেই, কিন্তু প্রতিটাতে সময়ের ছাপ। এই খুলিগুলো কারো সংগ্রহ নয়, এগুলো ব্যবহার করা হয়েছে, এটাই বোঝা যায়। তিনি খুলিগুলো মাটিতে রাখলেন। চারদিকে চারটা, মাঝখানে একটা পঞ্চমুণ্ডী আসন। এই আসনে বসা মানে শুধু শরীর রাখা নয়, এর মানে নিজের অস্তিত্বকে 5টা মৃত্যুর ওপর স্থাপন করা। এর মানে নিজের অহংকারকে নিচে নামিয়ে আনা, এতটাই নিচে যেখানে মৃত্যু আর আলাদা কিছু নয়। আমি দাঁড়িয়ে দেখছিলাম, ভয়ের জন্য নয়, বরং বুঝতে। কারণ এখানে না বুঝে থাকা বিপজ্জনক। তারানাথবাবু মাটিতে বসলেন। খুলির ওপর নয়, খুলির মাঝখানে। শরীরের ভার খুলির ওপর নয়, কিন্তু উপস্থিতি তাদের সঙ্গে যুক্ত। তিনি চোখ বন্ধ করলেন। প্রথম মন্ত্রটা খুব নিচু স্বরে শুরু হলো। এই মন্ত্র শোনার জন্য নয়, এই মন্ত্র বলা হয় যাতে জায়গাটা জানে কেউ বসেছে। শ্মশানের বাতাস নড়ে উঠল। আগুনের শিখা একটু কাঁপল। ছাই হালকাভাবে উড়ে গেল, কিন্তু কোনো নির্দিষ্ট দিকে নয়, যেন ছাই নিজেই দিক খুঁজে পাচ্ছে না। আমি তখন বুঝলাম এখানে বাতাসের নিয়ন্ত্রণ নেই। প্রথম দর্শনটা এলো খুব সাধারণভাবে, কোনো হঠাৎ আবির্ভাব নয়, কোনো নাটক নয়। একজন মানুষ আগুনের পাশে দাঁড়িয়েছিল। সে কখন এসেছে বুঝতে পারিনি। তার মুখ স্পষ্ট নয়, শুধু অবয়ব, পোশাক পুরনো, ভঙ্গি ক্লান্ত। সে কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তারানাথবাবু মন্ত্র চালিয়ে গেলেন। এই দর্শন চলে গেল। এরপর আরেকটা, তারপর আরেকটা। সবগুলো একই রকম নয়। কেউ কাছে আসে, কেউ দূরে দাঁড়িয়ে থাকে, কেউ বসে পড়ে, কেউ ঘুরে চলে যায়, কেউ কিছু দাবি করে না। এই পর্যায়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে ভয় নেই, আছে স্বাভাবিকতা। আর স্বাভাবিকতা মানুষকে ভুলিয়ে দেয়। রাত গভীর হতে লাগল। সময় এখানে ধীরে চলে না, সময় এখানে ভেঙে ভেঙে পড়ে। আমি বুঝতে পারছিলাম না কতক্ষণ কেটে গেছে, শুধু বুঝছিলাম শরীর ক্লান্ত হচ্ছে, কিন্তু চোখ বন্ধ করা যাবে না। হঠাৎ বাতাস বদলে গেল। এই বদল খুব সূক্ষ্ম, কিন্তু যারা এমন জায়গায় অনেকক্ষণ থাকে তারা টের পায়। গন্ধ এলো, পোড়া মাংসের গন্ধ। এই গন্ধ আগুন থেকে আসে না, এই গন্ধ স্মৃতি থেকে আসে। তারপর শব্দ, খুব নিচু, খুব ভারী, যেন কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। শ্মশানের একপাশে কিছু নড়ল। আমি চোখ ফেরাতে পারিনি। একটা অবয়ব উঠে দাঁড়াচ্ছিল। পুরো দেহ নয়, আধখানা। মুখ নেই, কিন্তু মুখের জায়গায় একটা ফাঁকা ভাব। এই ফাঁকা ভাবটাই সবচেয়ে ভয়ঙ্কর।
এই অবয়ব ধীরে ধীরে তারানাথ বাবুর দিকে এগোতে লাগল। আমি বুঝলুম এটাই পরীক্ষা। এই পর্যায়ে যারা বসে থাকে তারা সাধারণত ওঠে, কারণ এই অবয়বের কোনো আক্রমণ নেই, কোনো চিৎকার নেই, শুধু আহ্বান। এই আহ্বান শরীরের দিকে নয়, এই আহ্বান স্মৃতির দিকে। তারানাথবাবুর কপালে ঘাম জমল, মন্ত্র একটু থমকাল। এই থামাটুকু যথেষ্ট ছিল। অবয়ব আরও কাছে এলো। আমি তখন নিশ্চিত, এখন যদি তিনি ওঠেন তাহলে আর বসা হবে না, কারণ এই আসনে একবার উঠলে দ্বিতীয়বার বসা যায় না। তারানাথবাবু চোখ খুললেন না, তিনি মন্ত্র বদলালেন। এই মন্ত্র আগের মতো নয়, শব্দগুলো ছোট, কঠিন, ধারালো। অবয়ব থমকে গেল, তারপর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেল। আগুনের মতো নয়, ছায়ার মতো। এই মুহূর্তে আমি বুঝলাম প্রথম রাত পেরোল। কিন্তু পঞ্চমুণ্ডী আসনের সাধনা কখনো এক রাতে শেষ হয় না। এই রাত শুধু জানিয়ে দেয় বসা যাবে কিনা। ভোরের দিকে আগুন নিভে এলো, ছাই ঠান্ডা হল, বাতাস হালকা হল। তারানাথবাবু ধীরে চোখ খুললেন। তিনি উঠে দাঁড়ালেন না, আর উঠতে না পারাটাই ছিল সাফল্যের চিহ্ন। তিনি অনেকক্ষণ বসে রইলেন, তারপর ধীরে উঠে দাঁড়ালেন। শরীর কাঁপছিল, দুর্বলতার জন্য নয়, দীর্ঘ সময় স্থির থাকার কারণে। আমি এগিয়ে গেলাম, তিনি কিছু বললেন না। এই নীরবতাই বলছিল এই আসন গ্রহণ করেছে। কিন্তু এই গ্রহণের মূল্য আছে, আর সেই মূল্য পরের রাতগুলোতে আদায় হবে। আমি তখনও জানতাম না এই শ্মশানের রাতগুলো তাঁকে শুধু শক্তি দেবে না, এই রাতগুলো তার ভেতর থেকে কিছু নিয়ে নেবে। আর সেই শূন্যতা একদিন সুন্দরবনের জঙ্গলে বাঘমুড়ের সামনে দাঁড়িয়ে সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে। প্রথম রাতটা পেরোনোর পর আমার মনে হয়েছিল সবচেয়ে কঠিন অংশটা বুঝি শেষ হয়ে গেছে। এই ধারণাটা খুব মানবিক আর খুব ভুল। তারাপীঠের শ্মশানে রাতগুলো আলাদা করে গোনা যায় না। এখানে রাত জমে ওঠে, একটার ওপর আরেকটা চাপা পড়ে। দিনের আলো এলেও আগের রাত পুরোপুরি সরে যায় না, সে শুধু একটু পিছিয়ে থাকে। দ্বিতীয় রাত নামার আগেই আমি টের পেয়েছিলাম এই সাধনা কোনো এক রাতের ব্যাপার নয়, এটা একটা দীর্ঘ ক্ষয়, শরীরের নয়, অভ্যস্ততার। দ্বিতীয় রাত সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শ্মশান আবার তার নিজের ছন্দে ফিরে গেল। দিনের বেলায় যে আগুনগুলো নিস্তেজ লাগে, রাতে সেগুলো আবার জেগে ওঠে। কিন্তু এবার আগুন আলো দেয় না, আগুন ছায়া বানায়। ছাইয়ের ওপর পড়া সেই ছায়াগুলো কখনো মানুষের মতো লাগে, কখনো কিছুই মনে হয় না। তারানাথবাবু আবার পঞ্চমুণ্ডী আসনে বসলেন। এইবার তার বসায় কোনো দ্বিধা ছিল না। শরীর জানত কোথায় বসতে হবে, মন জানত কতটা স্থির থাকতে হবে। মন্ত্র শুরু হতেই শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। এই ভার শব্দে ধরা পড়ে না, এই ভার শরীরের ভেতরে বসে যায়। নিঃশ্বাস নিতে গেলে মনে হয় বাতাসের সঙ্গে অন্য কিছু ঢুকে পড়ছে। এই রাতে প্রথম যে জিনিসটা ঘটল সেটা কোনো অবয়ব নয়, একটা অনুভব। আমি হঠাৎ টের পেলাম আমার নিজের ভেতরের চিন্তাগুলো পরিষ্কার হয়ে উঠছে, খুব স্পষ্ট, অস্বস্তিকর স্পষ্টতা। এই অনুভবটা একা আমার ছিল না। তারানাথবাবুর কপালে ঘাম জমছিল, তার নিঃশ্বাস একটু ভারী হচ্ছিল। আমি বুঝলাম
এই রাতের পরীক্ষা বাইরের নয়, এই রাতের পরীক্ষা ভেতরের। এই পরীক্ষায় যারা বসে থাকে তাদের সামনে তাদের নিজের সীমা তুলে ধরা হয়। রাত গভীর হল। কোনো দর্শন এলো না, কোনো শব্দ এলো না। এই অনুপস্থিতিই ছিল আঘাত, কারণ মানুষ শব্দ আর দৃশ্যের সঙ্গে লড়াই করতে পারে, শূন্যতার সঙ্গে পারে না। ভোরের দিকে তারানাথবাবুর শরীর একটু তুলে উঠল, কিন্তু তিনি ওঠেননি। দ্বিতীয় রাত পেরোল, তৃতীয় রাত। তৃতীয় রাতে শ্মশান বদলে গেল। এবার শব্দ এলো, কথা নয়, ডাক নয়। না, এই নামগুলো উচ্চস্বরে বলা হচ্ছিল না, কিন্তু কানের ভেতরে পরিষ্কার শোনা যাচ্ছিল। কখনো ফিসফিস করে, কখনো নিঃশ্বাসের সঙ্গে মিশে। এই নামগুলো সব অচেনা নয়। কিছু নাম এমন ছিল যেগুলো শোনা মাত্র শরীর কেঁপে উঠছিল, কারণ সেগুলো খুব কাছের। আমি কান চেপে ধরেছিলাম, কিন্তু লাভ হয়নি। এই শব্দ কানে ঢোকে না, এই শব্দ স্মৃতিতে ঢোকে। তারানাথবাবুর মন্ত্র চলছিল, কিন্তু আগের রাতের মতো মসৃণ নয়। শব্দগুলো যেন কোথাও আটকে যাচ্ছে। এই নামগুলো ছিল আহ্বান। যারা নাম শুনে তারা যদি সাড়া দেয়, তাহলে বসা শেষ। তারানাথবাবু সাড়া দেননি। এই না দেওয়াটাই ছিল তার লড়াই। ভোরের আগে হঠাৎ সব শব্দ থেমে গেল। নামগুলো মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। তৃতীয় রাত পেরোল, চতুর্থ রাত। চতুর্থ রাতে শারীরিক যন্ত্রণা শুরু হলো। এটা হঠাৎ আসেনি, ধীরে ধীরে জমেছে। তারানাথবাবু আসনে বসতেই বুঝলাম শরীর তার কথা শুনছে না পুরোপুরি। আঙুল শক্ত, হাঁটু স্থির নয়, পিঠে টান। মন্ত্র শুরু হতেই তার নিঃশ্বাস কেঁপে উঠল। এই কাঁপুনি ভয়ের নয়, এই কাঁপুনি ছিল শরীরের প্রতিবাদ। শ্মশানের মাটি তখন বদলাতে শুরু করল। মাটি নড়ছে না, কিন্তু তার ভেতরের চাপ বদলে যাচ্ছে। আমি দেখলাম ছাইয়ের ভেতর দাগ পড়ছে, লম্বা, টানা। এই দাগগুলো নিজে থেকে তৈরি হচ্ছে না, কিছু টেনে বেরোচ্ছে। হাত শুকনো, শক্ত, নখ লম্বা। এই হাতগুলো উপরে উঠে আসছে, একটা নয়, অনেকগুলো। এগুলো আক্রমণ করছে না, ধরছে না, এগুলো শুধু আসনের দিকে যাচ্ছে। এই হাতগুলোর লক্ষ্য শরীর নয়, এই হাতগুলোর লক্ষ্য আসন, কারণ আসন ভেঙে দিলে সাধনা ভেঙে যায়। তারানাথবাবু মন্ত্র বদলালেন। এই মন্ত্র আগের কোনো রাতের মতো নয়। শব্দগুলো ভাঙা, কিন্তু দৃঢ়। হাতগুলো থমকে গেল, তারপর ধীরে ধীরে মাটির ভেতরে ফিরে গেল, কোনো শব্দ ছাড়া। এই রাতের শেষে তারানাথবাবু উঠে দাঁড়াতে পারলেন না। আমি তাকে ধরে তুললুম। তিনি তখন খুব হালকা। এই হালকাপনার মধ্যে শক্তি ছিল না, ছিল ক্ষয়। চতুর্থ রাত পেরোল। পঞ্চম রাত। পঞ্চম রাতটাই ছিল সবচেয়ে কঠিন, কারণ এই রাতটা শান্ত। কোনো শব্দ নেই, কোনো গন্ধ নেই, কোনো দর্শন নেই। শ্মশান যেন শ্মশান নয়, যেন কোনো খালি মাঠ। এই শান্তির মধ্যে মানুষের মন নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। আমি টের পেলাম আমার নিজের ভয়গুলো পরিষ্কার হয়ে উঠছে। কোনো ভৌতিক নয়, একদম সাধারণ ভয়। ব্যর্থতার ভয়, অসহায়তার ভয়। তারানাথবাবু তখন বসেছিলেন, চোখ বন্ধ, নিঃশ্বাস স্থির। হঠাৎ তিনি সামান্য নড়লেন। এই নড়াচড়াটা খুব ছোট, কিন্তু যথেষ্ট। আমি বুঝলাম
এই মুহূর্তে উঠতে ইচ্ছে করছে। এই ইচ্ছেটাই ছিল শেষ পরীক্ষা, কারণ এই রাতে কোনো ভয় নেই, শুধু মুক্তির প্রলোভন। তারানাথবাবু নড়লেন না, তিনি থাকলেন। এই থাকাটাই ছিল সিদ্ধান্ত। ভোরের আলো আসার সঙ্গে সঙ্গে শান্তিটা সরে গেল। পঞ্চম রাত পেরোল। শেষ রাত। শেষ রাতটা আগের রাতগুলোর মতো ছিল না। এই রাতে শ্মশান কোনো পরীক্ষা নিল না, বরং দেখল আগুনের শিখা স্থির, বাতাস ভারী নয়, কুয়াশা নেই। তারানাথবাবু পঞ্চমুণ্ডী আসনে বসলেন। এবার তার বসা ছিল অন্যরকম, ক্লান্ত কিন্তু পরিষ্কার। মন্ত্র শুরু হল খুব পরিচিত ছন্দে, কিন্তু শব্দগুলো বদলে গেছে। কোথাও তাড়াহুড়ো নেই, কোথাও জোর নেই। আমি বুঝলাম, এটা আর চাওয়ার মন্ত্র নয়, এটা গ্রহণের মন্ত্র। এই রাতে কোনো অবয়ব এলো না, কোনো শব্দ এলো না, কিন্তু শ্মশানের ভেতর একটা পরিবর্তন ঘটল। আগুন একটু উঁচু হল, ছাই স্থির হল, বাতাস যেন জায়গা চিনে নিল। তারানাথবাবুর কণ্ঠ ধীরে থামল। তিনি চোখ খুললেন। এই চোখে কোনো উচ্ছ্বাস ছিল না, কোনো বিজয় ছিল না, শুধু উপলব্ধি। তিনি উঠে দাঁড়ালেন নিজে নিজে। এই উঠতে পারাটাই ছিল সাফল্য। তিনি আসনের দিকে আর তাকালেন না, কারণ এই আসন তাকে কিছু দিয়েছে আর কিছু নিয়েছে। ভোরের আলো শ্মশান ছুঁয়ে গেল, পাখির ডাক শোনা গেল দূরে। তারানাথবাবু ধীরে বললেন, যা দরকার ছিল তা ফিরে এসেছে, এর বেশি নয়। আমি তখন বুঝলাম, এই সাধনা তার শক্তি বাড়ায়নি, এই সাধনা তার সীমা পরিষ্কার করেছে। আর সেই পরিষ্কার সীমাই একদিন সুন্দরবনের জঙ্গলে বাঘমুড়ির সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। তারাপীঠ ছাড়ার সকালটা অদ্ভুতভাবে হালকা ছিল। যে জায়গায় কয়েক রাত ধরে মৃত্যু, আগুন আর নীরবতার ভার জমেছিল, সেখানে হঠাৎ করে পাখির ডাক শোনা যাচ্ছিল। আগুন নিভে গেছে, ছাই ঠান্ডা, শ্মশান আবার শ্মশান হয়ে উঠছে। এই কথাটার মানে আমি সেদিন বুঝেছিলাম, কিন্তু তারানাথবাবুর মুখে সেই হালকা ভাব ছিল না। তিনি হাঁটছিলেন ধীরে, কিন্তু আগের দিনের মতো নয়। শ্মশান থেকে বেরিয়ে আসার সময় মানুষ যেমন করে ফিরে তাকায় না, তেমন করেই তিনি একবারও পেছনে তাকালেন না। কারণ কিছু জায়গা থেকে ফিরে তাকানো মানে আবার ডাকা। স্টেশনের পথে লোকজন আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। কেউ চোখে চোখ রাখছিল না, কেউ প্রণাম করছিল না। এই আচরণটা অদ্ভুত লাগেনি। তারাপীঠে মানুষ খুব কম প্রশ্ন করে। এখানে সবাই জানে, সব উত্তর শোনার মতো নয়। আমি লক্ষ্য করছিলাম তারানাথবাবুর চলাফেরা। তিনি দুর্বল ছিলেন না, কিন্তু তার শরীর আর আগের মতো ভারীও নয়। এই হালকাপনা কোনো আরামের লক্ষণ নয়, এটা ছিল কিছু ফেলে আসার ফল। ট্রেন ধরার সময় তিনি সাধারণ স্লিপার কামরাই বেছে নিলেন, কোনো আলাদা ব্যবস্থা নয়। তার কথায় ফেরার পথ সবসময় সাধারণ হওয়া উচিত, না হলে মানুষ নিজেকে বিশেষ ভাবতে শুরু করে। ট্রেন ছাড়তেই তারাপীঠ ধীরে ধীরে পেছনে সরে গেল। মন্দিরের চূড়া, শ্মশানের ধোঁয়া, শুকনো মাটির রং সব মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা গেল না। সেই ভেজা মাটি আর পোড়া কাঠের গন্ধ অনেকক্ষণ নাকে লেগে রইল। আমি জানলার পাশে বসেছিলাম। তারানাথবাবু চোখ বন্ধ করে বসেছিলেন। তিনি ঘুমোচ্ছিলেন না। এই পার্থক্যটা আমি তখন চিনতে শিখেছি। ট্রেন যখন গতি নিল,
তখনই আমি প্রথম টের পেলাম এই যাত্রা তারাপীঠে শেষ হয়নি। শ্মশানের রাতগুলো আমাদের সঙ্গে উঠে এসেছে। তারা এখন কামরার ভেতর বসে আছে, শব্দ না করে। ঘণ্টাখানেক কেটে গেল। কামরার লোকজন বদলাল, কেউ নামল, কেউ উঠল। চেনা দৃশ্য। ঠিক তখনই সে লোকটা উঠল। আমি নিশ্চিত আমি তাকে কামরায় ঢুকতে দেখিনি, যেন সে হঠাৎ করে সেখানে ছিল। গায়ে মলিন শার্ট, লুঙ্গি, পায়ে চটি, মুখে দাড়ি, কিন্তু অযত্নে নয়, বরং অনেক দিনের ক্লান্তি জমে থাকা চেহারা। চোখ দুটো গভীর, কিন্তু তাতে কৌতূহল নেই। সে আমাদের সামনে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে রইল। এই চুপ করে থাকাটাই অস্বস্তিকর, কারণ ট্রেনে মানুষ সাধারণত চুপ থাকে না। কেউ না কেউ কথা বলে, ফোনে কথা বলে, বা অন্তত পাশের লোকটার দিকে তাকায়। এই লোকটা কিছুই করছিল না, শুধু বসেছিল। তারানাথবাবু জানালার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু আমি বুঝলাম তিনি লোকটার উপস্থিতি টের পেয়েছেন। লোকটা তখন ধীরে করে বলল, তারাপীঠ। একটা শব্দ, কোনো প্রশ্ন নয়, কোনো নিশ্চিতকরণ নয়। এই শব্দটা সে এমনভাবে বলল যেন জায়গাটার নাম নয়, একটা অভিজ্ঞতা উচ্চারণ করছে। তারানাথবাবু মাথা ঘোরালেন না, চোখ খুললেন না। লোকটা আর কিছু বলল না তখন। ট্রেন চলতে লাগল। বাইরের দৃশ্য বদলাতে লাগল। মাঠ, নদী, গাছ। আলো কমে আসছিল। বিকেল সন্ধ্যার দিকে ঝুঁকছিল। আমি তখন লক্ষ্য করলাম লোকটার হাত কাঁপছে। এই কাঁপুনি ঠান্ডার জন্য নয়, এই কাঁপুনি ভয়েরও নয়। এটা ছিল এমন একটা কাঁপুনি যেটা অনেক দিন ধরে শরীর চেপে রাখলে হয়। কিছুক্ষণ পর সে আবার কথা বলল। সে বলল, সে তারাপীঠে গিয়েছিল সাহায্য চাইতে। এই কথাটা সে খুব সাধারণভাবে বলল, কোনো আবেগ নেই, কোনো নাটক নেই। আমি বুঝলাম এই মানুষটা আশা নিয়ে যায়নি। সে গিয়েছিল শেষ উপায় হিসেবে। তার কথার ফাঁকে ফাঁকে আমি বুঝতে পারছিলাম সে কোথা থেকে এসেছে। সুন্দরবন, এই নামটা সে উচ্চারণ করেনি, কিন্তু তার কথার ভেতরে ছিল নদীর নোনা গন্ধ, জঙ্গলের আর্দ্রতা, আর এমন এক ভয় যেটা শহরের মানুষ চেনে না। সে বলতে লাগল, ওদের গ্রামে এখন মৃত্যু বদলে গেছে। আগে মানুষ বাঘে মরত, কাজ করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে, কাঠ কাটতে গিয়ে। এই মৃত্যু ছিল ভয়ঙ্কর, কিন্তু পরিচিত। এখন মৃত্যু পরিচিত নয়। এখন যারা মরছে তাদের শরীরে বাঘের দাগ নেই, কিন্তু মৃত্যুর ভঙ্গি বাঘের মতো। সে খুব ধীরে বলছিল, যেন প্রতিটা শব্দ ওজন মেপে ছাড়ছে। আমি তখন বুঝলাম এই গল্প বলা তার জন্য সহজ নয়, কিন্তু না বলার চেয়ে বলা কম কষ্টের। সে বলল, অমাবস্যার রাতে কিছু আসে। এই কিছু শব্দটা সে ইচ্ছা করে ব্যবহার করেছিল। নাম উচ্চারণ করলে জিনিসটা কাছাকাছি চলে আসে। এই বিশ্বাস সুন্দরবনের মানুষের রক্তে। এই কিছু প্রথমে মানুষের মতো হাঁটে। দূর থেকে দেখলে আলাদা করা যায় না, কিন্তু কাছে এলে বোঝা যায় হাঁটার ছন্দ ভুল, শ্বাসের শব্দ ঠিক নয়। আর যখন আক্রমণ করে তখন কোনো সন্দেহ থাকে না। এই মৃত্যুতে শব্দ কম, চিৎকার হয় না, কারণ শ্বাস আটকে যায়। সে আরো বলল, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হল এই মৃত্যু এখানেই শেষ হয় না। যারা এইভাবে মরে তারা পরের অমাবস্যায়
আবার ফিরে আসে। আগের মতো নয়, শরীর নিয়ে নয়, ফিরে আসে ক্ষুধা নিয়ে। আমি জানলা থেকে চোখ সরাতে পারছিলাম না। বাইরে অন্ধকার ঘন হয়ে আসছিল। ট্রেনের চাকার শব্দ হঠাৎ খুব জোরে লাগছিল। তারানাথবাবু তখন চোখ খুললেন, এই প্রথম। তিনি লোকটার দিকে তাকালেন। এই তাকানোতে কোনো বিস্ময় ছিল না, কোনো অবিশ্বাসও নয়, বরং একটা নিশ্চিত হওয়া। লোকটা তখন আর কিছু বলল না, যেন সে যা বলার ছিল বলে ফেলেছে। কিছুক্ষণ পর ট্রেন একটা ছোট স্টেশনে থামল। লোকটা উঠে দাঁড়ালো। নামার আগে সে একবার আমাদের দিকে তাকালো। এই তাকানোয় অনুরোধ ছিল না, ছিল প্রত্যাশা। তারানাথবাবু কিছু বললেন না। লোকটা নেমে গেল। প্ল্যাটফর্মে সে কয়েক পা হাঁটল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। কামরার ভেতর হঠাৎ খুব ফাঁকা লাগছিল। আমি বুঝলাম, এই যাত্রায় আমরা আর ফিরছি না। আমরা এখন অন্য একটা দিকে যাচ্ছি। তারানাথবাবু তখন খুব শান্তভাবে বললেন, তারাপীঠে যা পাওয়া গেছে তার প্রয়োগের সময় এসে গেছে। এই কথাটা কোনো ঘোষণা নয়, এই কথাটা ছিল স্বীকারোক্তি। আর সেই মুহূর্তেই আমি বুঝলাম, সুন্দরবনের জঙ্গল এখন শুধু গল্প নয়, ওটা আমাদের অপেক্ষা করছে। সুন্দরবনের দিকে যাত্রা করলে মানুষ খুব তাড়াতাড়ি একটা জিনিস টের পায়, এখানে গল্প কখনো একা থাকে না। একটা গল্প বললেই তার সঙ্গে আরেকটা জুড়ে যায়, সেই গল্পের সঙ্গে আরেকটা। ঠিক যেমন নদীগুলো একে অপরের সঙ্গে মিশে যায়, কোথা থেকে কোনটা শুরু হয়েছে সেটা আলাদা করে আর বোঝা যায় না। ট্রেন থেকে নামার পর নৌকো ধরার সময় থেকেই এই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠেছিল। মাঝিরা খুব বেশি কথা বলছিল না, প্রয়োজনের বাইরে কোনো শব্দ তারা ব্যবহার করছিল না। কিন্তু যখনই বাঘ বা অমাবস্যার প্রসঙ্গ এলো, তাদের চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল। একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল, যেন কেউ হঠাৎ করে আলো নেভিয়ে দিয়েছে। নৌকো নদীর ভেতরে ঢুকতেই চারপাশের দৃশ্য বদলে গেল। জলটা কালচে, গভীরতা বোঝা যায় না। দুই পাশে ম্যানগ্রোভের গাছ, শেকড়গুলো জলের ভেতরে ঢুকে আছে, কখনো মানুষের আঙুলের মতো, কখনো কোনো পশুর নখের মতো। এই জায়গায় গল্পগুলো পরিবেশ থেকেই জন্মায়। কেউ আলাদা করে বসে গল্প বানায় না। গল্প এখানে হাঁটে, ভাসে, নিঃশ্বাস নেয়। গ্রামে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা ঘরের সংখ্যা নয়, নীরবতার ঘনত্ব। ঘরগুলো আছে, মানুষও আছে, কিন্তু সবাই যেন শব্দ জমিয়ে রাখছে। শিশুদের হাসি নেই, কুকুরের ডাক নেই, এমনকি হাঁটার শব্দ মাটির ভেতরে ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছিল। এই নীরবতার ভেতরেই বাঘমুড়ির গল্প বেঁচে থাকে। সন্ধ্যার দিকে গ্রামের বয়স্ক লোকজন বটগাছের নিচে জড়ো হলেন। কোনো সভা নয়, কোনো ঘোষণা নয়, শুধু এক জায়গায় থাকা। আমি পাশে বসেছিলাম, শুনছিলাম। গল্পটা কেউ শুরু করেনি, গল্পটা নিজেই উঠেছিল। প্রথমে কেউ বলেছিল, আগেও এমন হয়েছে, বাঘে খাওয়া মানুষের আত্মা শান্তি পায় না। এই বিশ্বাস সুন্দরবনে নতুন নয়। নদী আর জঙ্গলের মাঝখানে বাস করা মানুষ জানে, মৃত্যু এখানে শেষ কথা বলে না। আগে এসব আত্মা খুব কম দেখা যেত। তারা জঙ্গলের ভেতরে থাকত, মানুষের কাছে আসত না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন আত্মারা শুধু ফিরে আসে না, তারা পথ খুঁজে পায়। এই পথ তৈরি হয়েছে মানুষের অসহায়তার মধ্যে দিয়ে। একজন বৃদ্ধ খুব ধীরে বলছিলেন,
তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, বরং অভ্যাসের ক্লান্তি। তিনি বললেন, বাঘমুড়ি কোনো একদিন তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে বহু মৃত্যুর জমাট স্মৃতি থেকে। যখন কেউ বাঘের মুখে পড়ে, তখন সে চিৎকার করতে পারে না, শেষ কথা বলতে পারে না। শরীর শেষ হয়ে যায়, কিন্তু কথা রয়ে যায়। এই না বলা কথাগুলোই অমাবস্যার রাতে জঙ্গলে জমে ওঠে। প্রথমে এগুলো শুধু শব্দ ছিল, শ্বাসের মতো, বাতাসের মতো। পরে এগুলো রূপ নিতে শুরু করে। এই রূপটা পুরো বাঘ নয়, পুরো মানুষও নয়, কারণ বাঘের শরীরে মানুষের স্মৃতি নেই, আর মানুষের শরীরে বাঘের ক্ষুধা নেই। বাঘমুড়ি এই দুইয়ের মাঝখানে। একজন যুবক বলেছিল, সে প্রথম দেখেছিল ওকে দূর থেকে। হাঁটার ভঙ্গি মানুষের মতো, কিন্তু ছন্দটা ভুল। এক পা একটু বেশি পড়ে আরেক পা যেন টেনে আনা হয়। এই ভুল ছন্দটাই ওকে আলাদা করে। আর কাছে এলে শ্বাসের শব্দ শোনা যায়, গভীর, ভেজা, অসম। কেউ বলেছিল বাঘমুড়ি কথা বলে না, আর কেউ বলেছিল ও কথা বলেই তো বিপদ, কারণ ও যখন কথা বলে তখন কণ্ঠ একা থাকে না, তার ভেতরে থাকে অনেকগুলো কণ্ঠ, যেগুলো কখনো শেষ কথা বলতে পারেনি। এই কণ্ঠগুলো মানুষকে টানে। কেউ নিজের নাম শুনে বাইরে বেরিয়ে আসে, কেউ পরিচিত ডাক শুনে দরজা খোলে। এই ভুলটাই শেষ ভুল। একজন মহিলা তখন খুব শান্তভাবে নিজের গল্প বলেছিলেন। তার স্বামী মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। সবাই ভেবেছিল বাঘে খেয়েছে। নদীর নিয়ম, জঙ্গলের নিয়ম মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু পরের অমাবস্যায় সে দরজার বাইরে দাঁড়িয়েছিল, ডাকেনি, কাঁদেনি, শুধু শ্বাস নিচ্ছিল। এই শ্বাসের শব্দটাই ছিল অচেনা। সে বলেছিলেন, এই শ্বাসে মানুষের তাড়া নেই, আবার পশুর তাড়াহুড়োও নেই। এই শ্বাসে ছিল শুধু ক্ষুধা। এই ক্ষুধা খাবারের নয়, এই ক্ষুধা উপস্থিতির। এই গল্প শুনে কেউ কাঁদেনি, কেউ চিৎকার করেনি, কারণ এই গ্রামে কান্না অনেক আগেই শুকিয়ে গেছে। এখানে মানুষ গল্প বলে বেঁচে থাকার জন্য। তারানাথবাবু এতক্ষণ চুপ করে শুনছিলেন। তিনি কোনো প্রশ্ন করেননি, কোনো মন্তব্যও নয়, কারণ তিনি জানতেন এই গল্পগুলো সত্যি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল এই গল্পগুলো কাজ করছে। এই গল্পগুলো মানুষের আচরণ বদলে দিয়েছে। দরজা বন্ধ হচ্ছে, আলো নিভছে, নাম উচ্চারণ করা বন্ধ হয়েছে। এটাই ছিল বাঘমুড়ির আসল শক্তি। সে শুধু মারে না, সে নিয়ম বদলে দেয়। তারানাথবাবু তখন ধীরে উঠে দাঁড়ালেন। তিনি কোনো ঘোষণা দিলেন না, কোনো প্রতিশ্রুতি দিলেন না, শুধু চারপাশটা একবার দেখে নিলেন। এই দেখাটা ছিল গুরুত্বপূর্ণ, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই বাঘমুড়ি শুধু জঙ্গলের নয়, এই বাঘমুড়ি মানুষের ভেতরেও ঢুকে পড়েছে। ভয় হিসেবে, অভ্যাস হিসেবে, নীরবতা হিসেবে। আর এই ভয়কে শুধু শক্তি দিয়ে থামানো যায় না, এই ভয়কে বুঝে নিতে হয়। কারণ বাঘমুড়ি কোনো একক সত্তা নয়, বাঘমুড়ি হল অসংখ্য অসমাপ্ত মৃত্যুর সমষ্টি। আর এই সমষ্টির সঙ্গে লড়াই মানে কেবল ধ্বংস নয়, এর মানে আলাদা করা। এই উপলব্ধি নিয়েই তারানাথবাবু সেদিন রাতে প্রস্তুতি শুরু করেছিলেন। কারণ তিনি জানতেন, যে জিনিস গল্প হয়ে গেছে তাকে মারলে সে আবার ফিরে আসে।
কিন্তু যদি তার গল্প শেষ করা যায় তাহলে হয়তো জঙ্গল আবার জঙ্গল হয়ে উঠবে। সুন্দরবনের গ্রামে ঢোকার আগে মানুষ বুঝতে পারে না সে কোথায় ঢুকছে। নদী পেরোতে পেরোতে মনে হয় এই জলটাই শেষ সীমা, কিন্তু আসলে সীমা শুরু হয় তারপর, যেখানে জল আর জমি আলাদা থাকে না, যেখানে গাছের শেকড় মাটির ভেতরে নয় জলের ভেতরে ঢুকে থাকে, ঠিক যেমন ভয়ের শেকড় মানুষের ভেতরে ঢুকে থাকে। নৌকো ধীরে এগোচ্ছিল, চারপাশের শব্দ ছিল, জলের গায়ে কাঠের খসা, মাঝির দা টানার ছন্দ, দূরে কোথাও পাখির ডাক। কিন্তু এই শব্দগুলোর ভেতরে একটা ফাঁকা জায়গা ছিল। এই ফাঁকা জায়গাটাই সুন্দরবনের আসল শব্দ। তারানাথবাবু নৌকোর সামনে বসেছিলেন, চোখ খোলা, দৃষ্টি স্থির। এই দৃষ্টি দেখে আমি বুঝলাম তিনি শুধু দেখছেন না, মেপে নিচ্ছেন। নৌকো যখন ঘাটে ভিড়ল তখন প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা ঘর নয়, মাটি। মাটি ভেজা, নরম, পায়ের নিচে বসে যাচ্ছে। এখানে হাঁটা মানে নিজের ওজন নিয়ে সাবধান থাকা। এক পা ভুল পড়লে শরীর ভারসাম্য হারায়। এই মাটিতে বাড়ি দাঁড়িয়ে আছে, বাড়িগুলো উঁচু করে বানানো, বাঁশের খুঁটি, কাঠের তক্তা, যেন মানুষ নিজের ঘরকেও জঙ্গল থেকে আলাদা রাখতে পারছে না, শুধু একটু উঁচুতে তুলে রেখেছে। গ্রামের ভেতরে ঢুকতেই আমি বুঝলাম এখানে কেউ আমাদের জন্য অপেক্ষা করছে না, কিন্তু সবাই আমাদের আগমনের কথা জানে। এই জানাটার মধ্যে কোনো উৎসাহ নেই, আছে সাবধানতা। লোকজন ঘরের দরজায় দাঁড়িয়েছিল, কেউ বাইরে আসেনি, কেউ ডেকে নেয়নি। চোখে চোখ পড়লে তারা মাথা নাড়ল, এই পর্যন্তই। এই গ্রামে মানুষ কথা কম বলে, কারণ কথা বলার চেয়ে শোনা এখানে বেশি জরুরি। সন্ধ্যা নামতে শুরু করল। সুন্দরবনের সন্ধ্যা ধীরে আসে না, আলো হঠাৎ কমে যায়, ছায়া বড় হয়ে ওঠে। গাছের শেকড়গুলো যেন নড়তে শুরু করে চোখের ভুলে, কিন্তু চোখের ভুলই এখানে বিপজ্জনক। তারানাথবাবু গ্রামটার চারপাশ ঘুরে দেখলেন, কোথাও কোনো চিহ্ন টানলেন না, কোনো মন্ত্র পড়লেন না, শুধু হাঁটলেন, দাঁড়ালেন, আবার হাঁটলেন। আমি বুঝলাম তিনি জায়গাটা বুঝতে চাইছেন। এই গ্রামটা নদীর খুব কাছে, জঙ্গলও খুব কাছে, মানুষ মাঝখানে। এই মাঝখানটাই বিপদ, কারণ মানুষ এখানে কখনো পুরোপুরি নিরাপদ নয়, আবার পুরোপুরি প্রস্তুতও নয়। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি একটু থামলেন। এই বাড়িটা অন্যগুলোর মতোই, কিন্তু এর উঠোনে কিছু নেই, খালি। এই খালিপোনাটা চোখে পড়ে। তারানাথবাবু কিছু বললেন না, কিন্তু তার থামাটাই যথেষ্ট ছিল। আমি বুঝলাম এই বাড়িতেই কিছু ঘটেছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে গ্রাম বদলে গেল। যেসব মানুষ দিনে বাইরে ছিল তারা ঘরে ঢুকে পড়ল। দরজা বন্ধ হল, জানলা বন্ধ হল, আলো নিভে গেল। এই নিভে যাওয়া আলোয় কোনো আতঙ্ক নেই, আছে অভ্যাস। এই গ্রাম অনেক রাত ধরে অন্ধকারে থাকে। তারানাথবাবু তখন বললেন, আজ রাতে কেউ বাইরে থাকবে না। এই কথাটা তিনি কারো উদ্দেশ্যে বলেননি, তিনি জায়গাটার উদ্দেশ্যে বলেছিলেন। তিনি গ্রামের মাঝখানে একটা খোলা জায়গা বেছে নিলেন। এখানে বড় গাছ নেই, জঙ্গল একটু দূরে। এই দূরত্বটাই গুরুত্বপূর্ণ, কারণ বাঘমুড়ি জঙ্গল ছাড়া কিছু নয়, কিন্তু জঙ্গল তাকে ছাড়ে না। আমি লক্ষ্য করলাম তারানাথবাবু তার ব্যাগ খুললেন না। এই প্রস্তুতি
আগের প্রস্তুতির মতো নয়। এখানে কোনো আসন নেই, কোনো তাবিজ নেই। এখানে শুধু অপেক্ষা। রাত নামল, আকাশ কালো, চাঁদ নেই, তারাও নেই। মেঘের জন্য নয়, যেন ইচ্ছা করেই আড়ালে আছে। গ্রাম নিস্তব্ধ। এই নিস্তব্ধতার ভেতরে আমি প্রথম শব্দটা শুনলাম, খুব দূর থেকে। শ্বাস। এই শ্বাস বাতাসে ভেসে আসে না, এই শ্বাস মাটির ভেতর দিয়ে আসে। তারানাথবাবু নড়লেন না। তিনি তখন খুব স্থির। আমি বুঝলাম, এই গ্রামে আসল প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনি ধীরে ধীরে মাটিতে হাত রাখলেন। এই স্পর্শটা কোনো আচার নয়, এই স্পর্শে কোনো মন্ত্র নেই। এই স্পর্শে আছে পরিচয়। এই মাটিতে কত মানুষ হাঁটেছে, কত মানুষ মরেছে, এই সব কিছু স্মৃতি আছে। আর বাঘমুড়ি এই স্মৃতির ভেতরেই জন্মায়। আমি তখন বুঝলাম, এই লড়াইটা কোনো রাতের নয়, এই লড়াইটা বহু অমাবস্যার। তারানাথবাবু চোখ বন্ধ করলেন। এই বন্ধ চোখ মানে অন্ধ হওয়া নয়, এই বন্ধ চোখ মানে রাতকে আসতে দেওয়া। দূরে জঙ্গলের দিক থেকে শব্দ এলো, পাতা নড়ার নয়, পশুর গর্জনের নয়, কিছু ভারী হাঁটছে। আমি বুঝলাম, বাঘমুড়ি এখনো সামনে আসেনি, সে শুধু জানিয়ে দিচ্ছে সে আছে। এই উপস্থিতিটাই যথেষ্ট ছিল। গ্রাম আজ রাতটা টিকবে কিনা সেটা এখনো জানা নেই, কিন্তু একটাই কথা নিশ্চিত, এই রাত আর আগের রাতগুলোর মতো হবে না। কারণ আজ রাতে সুন্দরবনের গ্রাম আর একা নয়। অমাবস্যার রাত সুন্দরবনে হঠাৎ করে নামে না। এই রাত ধীরে জমে ওঠে। আলো কমতে থাকে, শব্দ সরে যায়, আর বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামের মানুষ এই পরিবর্তন চেনে। তারা জানে এই রাতের সঙ্গে তর্ক করা যায় না। সন্ধ্যার পরেই গ্রামটা নিজের ভেতরে ঢুকে পড়েছিল। দরজা বন্ধ, জানলা বন্ধ, আগুন নিভে গেছে। যে কটা ঘরে আলো ছিল সেগুলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। এই অন্ধকার ভয়ের জন্য নয়, এই অন্ধকার টিকে থাকার জন্য। তারানাথবাবু গ্রামের মাঝখানে বসেছিলেন। কোনো আসন নেই, কোনো সীমা টানা নেই। তিনি যেন ইচ্ছা করেই জায়গাটাকে খোলা রেখেছিলেন, কারণ এই রাতে লুকোনো মানে পিছিয়ে যাওয়া। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, এতটাই দূরে যাতে দেখা যায় কিন্তু জড়িয়ে পড়া না হয়। প্রথম আওয়াজটা এলো জঙ্গল থেকে। গর্জন নয়, চিৎকার নয়, কিছু ভারী নিঃশ্বাস নিচ্ছে এমন শব্দ। এই শব্দের সঙ্গে জঙ্গলের পাতার নড়াচড়া মিলছে না, মানে এটা পশু নয়। এই নিঃশ্বাসের ভেতরে একটা অস্থিরতা ছিল, যেন কেউ অনেক দিন ধরে দম আটকে রেখেছিল আর এখন ছেড়ে দিচ্ছে। তারপর মাটিতে কিছু টানার শব্দ, নখ নয়, পা, ভেজা মাটির ওপর ভারী পা। আমি টের পেলাম শব্দটা কাছে আসছে। গ্রামের এক প্রান্তে হঠাৎ কুকুর ডেকে উঠল, একবার, তারপর থেমে গেল। এই থেমে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কুকুর শুধু তখনই চুপ করে যখন সামনে কিছু আছে যার সঙ্গে লড়াই করা যায় না। ছায়াটা প্রথমে দেখা গেল গাছের আড়াল থেকে। আকৃতি স্পষ্ট নয়, কিন্তু আকার বড়। মানুষের মতো সোজা হয়ে দাঁড়ালো, তারপর আবার নিচু হল। এই ওঠানামাটাই তাকে অস্বাভাবিক করে তুলল। এটা 4 পায়েও স্বচ্ছন্দ, 2 পায়েও। এই দুটো অবস্থার মাঝখানে কোনো দ্বিধা নেই।
এই দ্বিধাহীনতাই বিপদ। ছায়াটা গ্রামের ভেতরে ঢুকল ধীরে। এই ধীরতা তাড়াহুড়োর নয়, এই ধীরতা নিশ্চিত হওয়ার। একটা বাড়ির সামনে সে থামল। এই বাড়িটা আগেই চিহ্নিত ছিল। উঠোন ফাঁকা, দরজার কাঠ পুরনো, ভেতরে কেউ ছিল। আমি বুঝলাম এই বাছাইটা নতুন নয়, এই বাড়ি আগেও নজরে ছিল। দরজার ভেতর থেকে একটা শব্দ এলো, খুব নিচু, হয়তো কেউ নিঃশ্বাস টানছে। এই শব্দটাই যথেষ্ট ছিল। ছায়াটা হঠাৎ করে গতি নিল। কোনো ধাক্কাধাক্কি নয়, কোনো দরজা ভাঙার শব্দও নয়। দরজাটা যেন নিজেই খুলে গেল। ভেতরে কি হলো সেটা আমি দেখিনি, কিন্তু শব্দ শুনেছি। প্রথমে একটা ছোট আওয়াজ, শ্বাস আটকে যাওয়ার। তারপর কিছু ভাঙার শব্দ, কাঠ নয়, হাড়। এই শব্দটা খুব পরিষ্কার, খুব কাছের। আমি তখন বুঝলাম এটা শুধু হত্যা নয়, এটা ভক্ষণ। কিছুক্ষণ পর ছায়াটা আবার বেরিয়ে এলো। এবার তার চলাফেরা বদলে গেছে, একটু ভারী, একটু ধীর। তার মুখ স্পষ্ট হল আগুনের আলোয়। মানুষের মুখ, কিন্তু চোয়াল অস্বাভাবিকভাবে চড়া। দাঁতগুলো ঠিক জায়গায় নেই। চোখ দুটো জ্বলছে, কিন্তু বাঘের মতো নয়। এই চোখে চিন্তা আছে, এই চিন্তাই ভয়ঙ্কর। ছায়াটা এগিয়ে গেল আরেকটা বাড়ির দিকে। এবার কেউ দরজা খুলল না। ভেতর থেকে চাপা কান্নার শব্দ। এই কান্না উচ্চস্বরে নয়, কান্নাটা আটকে রাখা। এই আটকে রাখাটাই দেরি করিয়ে দিল। ছায়াটা দরজায় হাত রাখল। এই হাত মানুষের মতো নয়, আঙুলগুলো লম্বা, নখ শক্ত। দরজার কাঠ ফেটে গেল। ভেতরে ঢুকতেই শব্দ বদলে গেল। এই শব্দে আর কোনো দ্বিধা নেই। আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু শব্দ ফিরিয়ে নেওয়া যায় না। এইবার শুধু শ্বাস নয়, খাবারের শব্দ। মাংস ছেঁড়ার নয়, জীবনোর। এই ধীরতা আমাকে সবচেয়ে ভয় পাইয়ে দিল। কারণ ক্ষুধা থাকলে মানুষ তাড়াতাড়ি খায়। এটা তাড়াতাড়ি খাচ্ছিল না, এটা উপভোগ করছিল। তারানাথবাবু তখনও নড়েননি। এই নড়ে না থাকাটাই ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কারণ এই পর্যায়ে হস্তক্ষেপ মানে নিজেকে প্রকাশ করা, আর প্রকাশ মানে ভুল সময়। ছায়াটা আবার বেরিয়ে এলো। এবার তার পেছনে কিছু ছিল, ধোঁয়ার মতো, ছায়ার মতো, মানুষের অবয়ব। এরা হাঁটছিল না, ভাসছিল। এরা ছিল যারা এইভাবে মারা গেছে। আমি বুঝলাম এটাই আসল ভয়। এই মৃত্যুর পরিসমাপ্তি নেই। এরা পরের অমাবস্যায় আবার ফিরবে, এই ক্ষুধার অংশ হয়ে। গ্রামের আরেক প্রান্তে হঠাৎ একটা মানুষ দৌড়ে পেরিয়ে এলো, ভয় পেয়ে। এই ভয়টাই তার ভুল। ছায়াটার সঙ্গে সঙ্গে সেদিকে খুলল। এক লাফ। এই লাফে কোনো দ্বিধা ছিল না। মানুষটা পড়ে গেল। শব্দ হলো না বেশি, কারণ শ্বাস বন্ধ হতে বেশি সময় লাগে না। এই হত্যাটা দ্রুত ছিল, প্রায় নিষ্ঠুরভাবে কার্যকর। ছায়াটা এবার থামল। সে গ্রামের মাঝখানে দাঁড়াল। আমি বুঝলাম এটাই ছিল তার শেষ শিকার। এই রাতের জন্য যথেষ্ট। সে মাথা তুলল, তারানাথবাবুর দিকে তাকাল। এই তাকানোতে কোনো চ্যালেঞ্জ ছিল না, ছিল স্বীকৃতি। যেন বলছে, এখন তুমি জানো। তারপর সে ঘুরে জঙ্গলের দিকে চলে গেল। তার পেছনে ছায়াগুলো। গ্রাম আবার নিস্তব্ধ। এই নিস্তব্ধতা শান্তির নয়, এই নিস্তব্ধতা ক্ষয়ের।
ভোর আসার আগে তারানাথবাবু ধীরে উঠে দাঁড়ালেন। এইবার তার চোখে কোনো দ্বিধা নেই। তিনি জানতেন এই হত্যালীলা শেষ হয়নি। কিন্তু এখন তিনি জানেন এই ভয়কে কিভাবে আলাদা করতে হবে। কারণ বাঘমণিকে শুধু মারলে সে আবার ফিরে আসবে, কিন্তু যদি তার ক্ষুধার উৎস কেটে দেওয়া যায়, তাহলে হয়তো এই জঙ্গল আবার নিঃশ্বাস নিতে পারবে। এই সিদ্ধান্ত নিয়েই তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইলেন। কারণ পরের রাত আর শুধু দেখার নয়, পরের রাত হবে মুক্তির। ভোরটা গ্রামে ঢুকেছিল খুব সতর্কভাবে। সূর্য উঠেছিল, কিন্তু আলো ছড়ায়নি। যেন সুন্দরবন নিজেই নিশ্চিত হতে চাইছিল রাতটা সত্যিই শেষ হয়েছে কিনা। পাখিরা ডাকছিল, কিন্তু তারা গাছের গভীরে লুকিয়েছিল। নদীর জল চলছিল, কিন্তু কোনো ঢেউ তুলছিল না। গ্রাম জেগে উঠছিল ধীরে। যে বাড়িগুলো রাতে বন্ধ ছিল সেগুলোর দরজা খুলল। কেউ বাইরে এলো, কেউ শুধু দরজার ফাঁক দিয়ে তাকালো। চোখে কান্না ছিল না, চিৎকারও ছিল না। এই নীরব প্রতিক্রিয়াটাই বলে দিচ্ছিল এই গ্রাম অনেক আগেই কাঁদতে শিখে গেছে। রাতের হত্যার চিহ্ন তখনও মুছে যায়নি। একটা উঠোনে রক্ত নেই, কিন্তু মাটি কালচে। আরেকটা বাড়ির দরজায় কাঠ ভাঙা, কোথাও কোথাও ছড়িয়ে থাকা কাপড়, যেগুলো এখন আর কারো নয়। এইসব দৃশ্যের মধ্যে হাঁটতে হাঁটতে আমি বুঝলাম ভয় এখানে কোনো মুহূর্তের ব্যাপার নয়। ভয় এখানে জমে থাকে। তারানাথবাবু খুব ধীরে গ্রামটার ভেতর দিয়ে হাঁটছিলেন। তিনি কোনো দেহের দিকে তাকাচ্ছিলেন না, কোনো বাড়ির দিকে তাকাচ্ছিলেন না। তার দৃষ্টি ছিল মাটির দিকে। এই দৃষ্টির মানে আমি তখন বুঝিনি। পরে বুঝেছি তিনি খুঁজছিলেন ক্ষুধার পথ। বাঘমুড়ি যেখানে হেঁটেছে সেখানেই তার ছাপ রয়ে গেছে, রক্তে নয়, স্মৃতিতে। গ্রামের মাঝখানে এসে তিনি থামলেন। এই জায়গাটায় রাতেও তিনি বসেছিলেন। এখন জায়গাটা ফাঁকা, কিন্তু ফাঁকা মানে খালি নয়। এখানে বাতাস ভারী। এখানে দাঁড়ালে শরীর একটু ঝুঁকে পড়ে। এই ঝোঁক ভয়ের জন্য নয়, দায়িত্বের জন্য। গ্রামের লোকজন ধীরে ধীরে জড়ো হল। কেউ প্রশ্ন করল না আর আসবে কিনা, কারণ এই প্রশ্নের উত্তর তারা আগেই জানে। অমাবস্যা আবার আসবে, আর অমাবস্যার সঙ্গে বাঘমুড়িও। তারানাথবাবু তখন খুব শান্তভাবে কথা বললেন। এই কথায় কোনো আশ্বাস ছিল না, কোনো প্রতিশ্রুতিও নয়। তিনি শুধু জানালেন পরের অমাবস্যার রাতেই এই ভয় শেষ হবে। এই বাক্যটা বলার সময় তার কণ্ঠ ভারী ছিল না, বরং নিরপেক্ষ। কারণ তিনি জানতেন এটা বলা মানে নিজের ওপর দায়িত্ব নেওয়া। গ্রামের মানুষ কিছু বলল না। এই না বলাটাই, কারণ এই গ্রামে মানুষ কথা দিয়ে বিশ্বাস করে না, তারা অপেক্ষা দিয়ে বিশ্বাস করে। দিনটা কেটে গেল প্রস্তুতিতে, কিন্তু এই প্রস্তুতি আগের রাতের মতো নয়। এবার কেউ দরজা বন্ধ করার কথা বলল না, কেউ আলো নেভানোর কথাও নয়। এবার গ্রাম প্রস্তুত হচ্ছে দেখার জন্য। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম, কিন্তু গভীর। তারানাথবাবু নদীর ধারে গেলেন। জলের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। এই জলেই বহু মানুষ কাজ করতে গিয়ে মারা গেছে। এই জলেই বহু দেহ ভেসে গেছে। এই জলেই বহু অসমাপ্ত মৃত্যু জমে আছে। বাঘমুড়ির গল্প এই জল ছাড়া সম্পূর্ণ হয় না। তিনি জলে হাত ডুবিয়ে কিছুক্ষণ স্থির রইলেন। এই স্পর্শ কোনো আচার নয়, এই স্পর্শ ছিল স্মৃতির সঙ্গে যোগাযোগ।
এই জল সব জানে, কে কোথায় মরেছে, কে কোথায় ভয় পেয়েছে, কে কোথায় শেষ কথা বলতে পারেনি। তারানাথবাবু তখন বুঝলেন, এই লড়াই শুধু জঙ্গলের সঙ্গে নয়, এই লড়াই নদীর সঙ্গেও। বিকেলের দিকে তিনি গ্রামের প্রান্তে গেলেন, যেখানে জঙ্গল শুরু হয়। এই জঙ্গলকে শহরের মানুষ সবসময় একরকমভাবে দেখে, ভয়ঙ্কর, রহস্যময়। কিন্তু যারা এখানে থাকে তারা জানে, এই জঙ্গল শুধু ভয়ঙ্কর নয়, এই জঙ্গল ক্লান্ত। অনেক দিন ধরে ক্ষুধা জমে আছে এখানে, বাঘের ক্ষুধা, মানুষের ক্ষুধা আর মৃতদের ক্ষুধা। এই তিনটে ক্ষুধা এক জায়গায় মিলেই বাঘমুড়ির জন্ম। তারানাথবাবু তখন বুঝলেন, যদি তিনি শুধু বাঘমুড়িকে আক্রমণ করেন, তাহলে তিনি এই ক্ষুধার একটাকেই স্পর্শ করবেন, বাকি দুটো থেকে যাবে। এই উপলব্ধিটাই তার মুখ গম্ভীর করে তুলেছিল। তিনি জানতেন, এই লড়াইয়ে জয় মানে ধ্বংস নয়, এই লড়াইয়ে জয় মানে মুক্তি। কিন্তু মুক্তির পথ কখনো সোজা হয় না। সন্ধ্যা নামতে নামতে গ্রাম আবার বদলে গেল। এইবার অন্ধকার ভয়ের জন্য নয়, এইবার অন্ধকার প্রস্তুতির জন্য। গ্রামের মানুষ নিজেদের ঘরে ঢুকল, কিন্তু দরজা বন্ধ করল না, আলো নিভল না। এটা খুব বড় পরিবর্তন, কারণ আজ রাতে তারা লুকোবে না। তারানাথবাবু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। তিনি কোনো বৃত্ত আঁকলেন না, কোনো সীমা টানলেন না। এইবার কোনো সুরক্ষা নেই, কারণ এই লড়াইয়ে তিনি আর লুকোতে চান না। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। আমার শরীর তখন বুঝে গেছে, এই রাত আলাদা। এই রাত শুধু ভয়ের নয়, এই রাত হিসাবের। জঙ্গল থেকে বাতাস এলো। এই বাতাসে আগের রাতের মতো হিংস্রতা নেই, এই বাতাসে আছে কৌতূহল। বাঘমুড়ি জানে, আজ তাকে শুধু শিকার করতে আসা হয়নি, আজ তাকে ডাকা হয়েছে। এই ডাক কোনো শব্দে নয়, এই ডাক পরিস্থিতিতে। অমাবস্যার অন্ধকার ঘনিয়ে এলো। চাঁদ নেই, তারা নেই, কিন্তু আকাশ ভারী। তারানাথবাবু চোখ বন্ধ করলেন। এই চোখ বন্ধ করা মানে পিছু হটা নয়, এই চোখ বন্ধ করা মানে নিজের সীমা চেনা। তিনি জানতেন, এই লড়াইয়ে তিনি আগের মতো শক্তিশালী নন। তারা পিঠে যা ফিরে পেয়েছেন, তার সঙ্গে কিছু হারিয়েছেন। এই হারানো জিনিসটাই আজ কাজে লাগবে, কারণ বাঘমুড়ির সঙ্গে লড়াই শক্তির নয়, এই লড়াই সহ্য করার। রাত গভীর হল। জঙ্গল থেকে সেই পরিচিত শ্বাসের শব্দ ভেসে এলো, কিন্তু এবার তারানাথবাবু নড়লেন না। তিনি অপেক্ষা করলেন, কারণ তিনি জানতেন, যে ভয়কে ডাকা হয় সে লুকোতে পারে না। এই অপেক্ষার মধ্যেই লড়াই শুরু হয়ে গেছে, শুধু আঘাতটা এখনো পড়েনি। অমাবস্যার রাত এবার আর ধীরে নামেনি। দিনটা শেষ হওয়ার আগেই অন্ধকার যেন জায়গাটা দখল করে নিয়েছিল। আকাশে কোনো আলো নেই, মেঘের আড়ালেও কিছু নেই, শুধু একটা চাপ, যেটা চোখে পড়ে না কিন্তু শরীর টের পায়। গ্রাম তখন আর গ্রাম নয়। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা আলাদা আলাদা নয়। দরজা খোলা, জানলা অর্ধেক বন্ধ, আলো নিভে যাওয়া। সব মিলিয়ে মনে হচ্ছিল গ্রামটা নিজের নিঃশ্বাস ধরে রেখেছে। কেউ কথা বলছে না, কেউ ডাকছে না। এই নীরবতার ভেতরে কোনো আতঙ্ক নেই, আছে প্রস্তুতি।
তারানাথবাবু গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিলেন। এই জায়গাটা তিনি ইচ্ছা করেই বেছে নিয়েছিলেন। এখানে চারদিকে খোলা, জঙ্গল খুব কাছে নয়, আবার খুব দূরেও নয়। নদীর গন্ধ বাতাসে আছে, কিন্তু জল চোখে পড়ে না। এই মাঝামাঝি জায়গাটাই বাঘমুড়ির আসল এলাকা। কারণ বাঘমুড়ি কখনো পুরোপুরি জঙ্গল নয়, আবার কখনো পুরোপুরি গ্রামও নয়। সে এই দুইয়ের মাঝখানে জন্মেছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। এবার আর পেছনে সসরে যাওয়ার জায়গা নেই। এই অনুভূতিটা শরীর নিজেই বুঝে নিয়েছিল। বাতাস হঠাৎ থমকে গেল। এই থেমে যাওয়াটা আগের রাতেও হয়েছিল, কিন্তু আজ সেটা আলাদা। আজ বাতাস থামেনি, বাতাস অপেক্ষা করছে। তারপর শ্বাসের শব্দ, খুব কাছ থেকে নয়, খুব দূর থেকেও নয়। ঠিক যতটা দূর হলে মানুষ বুঝতে পারে এটা আসছে। মাটি সামান্য কেঁপে উঠল, পাতা নড়ল না, গাছ তুলল না, শুধু মাটির ভেতরে চাপ বদলাল। তারানাথবাবু চোখ খুললেন। এই চোখে কোনো বিস্ময় নেই, কোনো উত্তেজনাও নয়। তিনি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। ছায়াটা জঙ্গল থেকে বেরিয়ে এলো। এবার আর ধীরে নয়, এইবার তার চলাফেরায় দ্বিধা নেই। দু পায়ে উঠে দাঁড়ালো, আবার চার পায়ে নামল। এই পরিবর্তনগুলো খুব স্বাভাবিক, যেন শরীরটা বহুদিন ধরে এই দুই রূপেই অভ্যস্ত। আগুনের আলোয় অবয়বটা পরিষ্কার হল। মানুষের বুক, মানুষের হাত, কিন্তু পায়ের গঠন ঠিক নয়। হাঁটার সময় পা মাটিতে পুরো পড়ে না, যেন কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। মুখটা এবার স্পষ্ট, চেনা নয়, অচেনাও নয়। এই মুখে একাধিক স্মৃতি জমে আছে, একাধিক মৃত্যুর ছাপ। চোখ দুটো জ্বলছে না, চোখ দুটো গভীর। এই গভীরতাই বিপজ্জনক, কারণ এখানে পশুর দ্বারা নেই, আছে চিন্তা। বাঘমুড়ি গ্রামের মাঝখানে এসে দাঁড়ালো। তারানাথবাবুর দিকে তাকালো। এই তাকানোতে কোনো চ্যালেঞ্জ নেই, কোনো রাগ নেই। এই তাকানোতে আছে হিসাব। যেন সে দেখছে আজ এই মানুষটা আলাদা। এইবার কোনো ডাক এলো না, কোনো বিভ্রম নয়। বাঘমুড়ি এক লাফে এগিয়ে এলো। এই লাফে কোনো হিংস্রতা নেই, এই লাফ খুব নিখুঁত। তারানাথবাবু সরে গেলেন না, তিনি আঘাত ঠেকালেন না। এইটাই ছিল প্রথম ধাক্কা। কারণ বাঘমুড়ির আক্রমণ শক্তির উপর নির্ভর করে, আর এখানে শক্তির কোনো প্রতিরোধ নেই। বাঘমুড়ির নখ তারানাথবাবুর খুব কাছ দিয়ে গেল। কাপড় ছিঁড়ল, কিন্তু শরীর নয়। এই একটুখানি ব্যবধানেই পুরো লড়াইয়ের দিক বদলে গেল। কারণ বাঘমুড়ি বুঝে গেল এই মানুষটা মারতে আসেনি। বাঘমুড়ি আবার থামল। তার শরীরের ভেতর অস্থিরতা দেখা দিল। সে অভ্যস্ত নয় এমন প্রতিক্রিয়ার। তারানাথবাবু তখন প্রথমবার মন্ত্র উচ্চারণ করলেন। এই মন্ত্র আগের রাতগুলোর মতো নয়। শব্দগুলো খুব পরিষ্কার, খুব সাধারণ। এই মন্ত্র কোনো আদেশ দেয় না, এই মন্ত্র স্মরণ করায়। মাটির ভেতর থেকে হঠাৎ কিছু উঠল, কিন্তু হাত নয়, ছায়া নয়, শব্দ। ফিসফিস, অসংখ্য ফিসফিস। এই ফিসফিসগুলো কোনো ভাষায় নয়, এগুলো শেষ কথার চেষ্টা। চেষ্টা। বাঘমুড়ির শরীর কেঁপে উঠল। সে আবার ঝাঁপাতে চাইল, কিন্তু এবার তার পা মাটিতে ঠিকভাবে পড়ল না, কারণ তার ভেতরে যে চট সেটা নড়ে উঠেছে। তারানাথবাবু তখন বুঝলেন এইটাই সুযোগ। তিনি মন্ত্র বদলালেন। এই মন্ত্রের ভেতরে শক্তি কম, কিন্তু গভীরতা বেশি।
এই মন্ত্র বাঘমুড়ির শরীরের দিকে নয়, এই মন্ত্র তার স্মৃতির দিকে। হঠাৎ চারপাশে দৃশ্য বদলে গেল। আমি দেখলাম নদীর ধারে দাঁড়িয়ে থাকা মানুষ জলে নামছে, ফিরে আসছে না। আমি দেখলাম জঙ্গলের ভেতর দৌড়ানো ছায়া, থেমে যাওয়া শ্বাস। এই দৃশ্য বাঘমুড়ি চিৎকার করল। এই চিৎকারে ব্যথা নেই, এই চিৎকারে অভিযোগ। কারণ সে বুঝতে পারছে এই স্মৃতিগুলো আলাদা হতে চাইছে। তার শরীরের ভেতর থেকে ছায়া বেরোতে লাগল, একটা নয়, অনেকগুলো। এরা আক্রমণ করল না, এরা দাঁড়ালো, এরা অপেক্ষা করল। কারণ তারা প্রথমবার কেউ একজনকে দেখছে যে তাদের তাড়াচ্ছে না। তারানাথবাবু তখন ধীরে এগোলেন। এই এগোনো খুব সাবধানে, কারণ এখন আঘাত করলে সব ভেঙে যাবে। তিনি নিজের শক্তির একটা অংশ থামিয়ে দিলেন। আমি সেটা অনুভব করেছিলাম। বাতাসের একটা স্তর যেন সরে গেল। আগের সেই অদৃশ্য রক্ষা আর নেই। এই মুহূর্তে বাঘমুড়ি যদি আঘাত করত, তারানাথবাবু বাঁচতেন না। কিন্তু বাঘমুড়ি আঘাত করল না, কারণ সে তখন একা হয়ে যাচ্ছে। একটার পর একটা ছায়া আলাদা হতে লাগল। কেউ কাঁদল, কেউ শান্ত হল। এই ছায়াগুলো মাটির দিকে নামল, জঙ্গলের দিকে নয়, আকাশের দিকে নয়। কারণ মুক্তি মানে পালানো নয়, মুক্তি মানে থামা। বাঘমুড়ির শরীর ধীরে ধীরে ভার হারাতে লাগল। তার দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে উঠল। শেষে সে হাঁটু গেড়ে বসল। এই বসা পরাজয়ের নয়, এই বসা ক্লান্তির। তারানাথবাবু সামনে দাঁড়ালেন। এই প্রথমবার দুজন এত কাছে। বাঘমুড়ির মুখ বদলে গেল। এই মুখে এবার শুধু একজন মানুষের ছাপ। ভয় নেই, রাগ নেই, শুধু প্রশ্নহীনতা। তারানাথবাবু শেষ মন্ত্র বললেন। এই মন্ত্রে কোনো শব্দ নেই। এই মন্ত্রটা বলা হয় কথা না বলেই। বাঘমুড়ির শরীর ভেঙে পড়ল, রক্তে নয়, ছায়ায়। তার অবয়ব ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেল, যেমন কুয়াশা মিলিয়ে যায়। শেষে রইল শুধু একটা শ্বাস, দীর্ঘ, গভীর। তারপর নীরবতা। জঙ্গল আবার শব্দ পেল, পাখির ডাক, পাতার নড়াচড়া। গ্রাম আবার নিঃশ্বাস নিল। তারানাথবাবু তখন দাঁড়িয়েছিলেন, খুব স্থির। আমি দেখলাম তিনি ক্লান্ত, কিন্তু খালি নন। এই লড়াইয়ে তিনি কিছু হারিয়েছেন, কিছু জ্ঞান, কিছু শক্তি। কিন্তু তিনি যা পেয়েছেন সেটা আরও ভারী। তিনি নিশ্চিত হয়েছেন সব ভয়কে মারতে হয় না, কিছু ভয়কে ছেড়ে দিতে হয়। এই উপলব্ধি নিয়েই তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইলেন। কারণ যুদ্ধ শেষ, কিন্তু গল্প এখনো পুরো শেষ হয়নি। সুন্দরবনের ভোর খুব আস্তে আসে। রাতটা শেষ হয়ে গেলেও জঙ্গল তাড়াহুড়ো করে আলো মেনে নেয় না। পাখিরা ডাকে, কিন্তু গাছের গভীর থেকে। নদীর জল নড়ে, কিন্তু ঢেউ তোলে না। যেন চারপাশ নিশ্চিত হতে চাইছে, যা চলে গেছে তা সত্যিই আর ফিরবে না। গ্রামটা তখন জেগে উঠছিল। দরজাগুলো খোলা ছিল, কিন্তু কেউ বেরোচ্ছিল না একসঙ্গে। মানুষ একা একা বেরিয়ে আসছিল, যেন নিজের চোখে চারপাশটা দেখে নিতে চায়। উঠোনে দাঁড়িয়ে তারা বাতাসের দিকে তাকাচ্ছিল, মাটির দিকে তাকাচ্ছিল, জঙ্গলের দিকে তাকাচ্ছিল। এই দেখাটা ছিল গুরুত্বপূর্ণ, কারণ অনেক রাত পর তারা প্রথমবার দেখছিল ভয় ছাড়া। বাঘমুড়ির কোনো চিহ্ন রইল না, রক্ত নয়,
ছায়া নয়, গন্ধও নয়, কেবল একটা শূন্যতা, যেটা ভয় দিয়ে তৈরি হয়নি, বরং মুক্তি দিয়ে। তারানাথবাবু গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিলেন। রাতের ক্লান্তি তার শরীরে ছিল, কিন্তু চোখে ছিল না। চোখে ছিল এমন এক স্থিরতা, যেটা আসে যখন মানুষ জানে সে যা করতে পেরেছে তার বেশি তার দায়িত্ব ছিল না। গ্রামের লোকজন ধীরে ধীরে কাছে এলো। কেউ প্রণাম করল না, কেউ পা ছুঁল না। এই জায়গায় এসবের দরকার পড়ে না। একজন বৃদ্ধ শুধু মাটিতে বসে পড়ল, মাথা নিচু করে। এই বসাটাই ছিল কৃতজ্ঞতা। তারানাথবাবু কিছু বললেন না, কারণ এই মুহূর্তে কথা বললে সব হালকা হয়ে যেত। তিনি শুধু চারপাশটা আরেকবার দেখলেন। জঙ্গল আবার জঙ্গল হয়ে দাঁড়িয়ে আছে, নদী আবার নদী, গ্রাম আবার গ্রাম। এই স্বাভাবিকতাটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। দুপুরের দিকে আমরা গ্রাম ছাড়ার প্রস্তুতি নিলাম। কেউ আমাদের আটকাতে চাইল না, কেউ অনুরোধও করল না। কারণ এই গ্রাম জানে কিছু মানুষ আসে কাজ করতে, থাকার জন্য নয়। নৌকো যখন ঘাট ছাড়ল, তখন আমি পেছনে তাকালাম। গ্রামটা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়াটাই ছিল ঠিক, কারণ ভয়কে মনে রাখলে সে ফেরার পথ খুঁজে পায়। তারানাথবাবু নৌকোর সামনে বসেছিলেন। তিনি চোখ বন্ধ করেছিলেন, কিন্তু ঘুমোচ্ছিলেন না। আমি জানতাম তিনি নিজের ভেতরে হিসাব মেলাচ্ছেন। তারাপীঠে যা পেয়েছিলেন আর সুন্দরবনে যা ছেড়ে এলেন, এই দুটোর মাঝখানে তার জীবনের নতুন সীমা তৈরি হয়েছে। এই সীমা আগের চেয়ে ছোট, কিন্তু পরিষ্কার। ফেরার ট্রেনে তিনি খুব কম কথা বললেন। আমি লক্ষ্য করলাম তিনি আর আগের মতো জিনিস স্পর্শ করেন না। তাবিজগুলো ব্যাগেই রয়ে গেল। আঙুলে কোনো চিহ্ন আঁকলেন না। চোখ বন্ধ করলে কোনো শব্দ ফিসফিস করলেন না। এই নীরবতাটা কোনো দুর্বলতার লক্ষণ নয়। এই নীরবতা ছিল বেছে নেওয়া। কলকাতায় ফিরে সন্ধ্যা নামল। শহরের আলো জ্বলে উঠল। গাড়ির শব্দ, মানুষের কোলাহল, দোকানের হাঁক, সব আগের মতো। কিন্তু তারানাথবাবুর বাড়িতে ঢুকতেই মনে হলো ঘরটা একটু বড় হয়ে গেছে। না, ঘর বড় হয়নি, ঘরের ভেতর থেকে কিছু সরে গেছে। তিনি চা খেলেন, জানলার ধারে বসে থাকলেন। খবরের কাগজ খুললেন, কিন্তু পড়লেন না। আমি তখন সাহস করে বলেছিলাম, এই গল্পটা লিখে রাখলে কেমন হয়? তিনি আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। এই তাকানোতে নিষেধ ছিল না, অনুমতিও ছিল না। তারপর খুব ধীরে বলেছিলেন, কিছু গল্প লিখলে ছোট হয়ে যায়, আর কিছু গল্প বাঁচে যদি বলা হয়, কিন্তু প্রমাণ না করা হয়। এই কথার মানে আমি তখন পুরোপুরি বুঝিনি। আজ বুঝি। কারণ এই গল্প বিশ্বাস করার জন্য নয়, এই গল্প শোনার জন্য। যারা হাসবে তারা নিরাপদ, যারা ভয় পাবে তারা সাবধান, আর যারা চুপ করে শুনবে তাদের প্রস্তুত থাকতে হবে। কারণ অমাবস্যা বারবার আসে, সুন্দরবনের মতো জায়গায় নয়, মানুষের ভেতরেও। আর সব ভয়ের নাম বাঘমুড়ি নয়। কিন্তু সব ভয় যদি কেউ এসে থামিয়ে দেয়, তাহলে সেই মানুষটা আর মানুষ থাকে না। তারানাথবাবু সেটা জানতেন, তাই তিনি শক্তি ছেড়েছিলেন। তিনি বিপজ্জনক হওয়া ছেড়ে দিয়েছিলেন মানুষ হওয়ার জন্য। সেই রাতের পর আর কোনো অমাবস্যায় সুন্দরবনের গ্রামে কিছু আসেনি। জঙ্গল আবার নিঃশ্বাস নিতে শিখেছে। আর আমি এই গল্পটা বলছি কারণ তিনি নিজে বলেননি,
আর কিছু গল্প আছে যেগুলো বলা যায়, কিন্তু বারবার বলা যায় না।